গল্প পাগলামির ভাব সম্প্রসারণ। লেখা তিয়ানা তিথি। এসা বেশ কিছুক্ষণ যাবৎ সিঁড়িতে দাঁড়িয়েও কি ঝুঁকি দিচ্ছে, তার অপেক্ষার প্রহর যেন শেষই হতে যাচ্ছে না। এসা মন খারাপ করে নিজেদের ফ্ল্যাটের দরজার সামনে এসে দাঁড়িয়েছে, ঠিক তখনই তাফসির শার্টের হাত ফোল্ড করতে করতে নিচে নামতে লাগলো। এশার ঠোঁটের কোনায় হাসির রেখা ফুটে উঠেছে। আজ তাফসির ব্লু জিন্স প্যান্টের সাথে সাদা টি শার্ট, তার উপরে লাল সাদা চেকের শার্ট পরেছে, পুরো বুক খোলা, শার্টের বাটন একটাও লাগানো হয়নি। আসলে ইচ্ছে করে লাগায়নি, স্টাইল। সানগ্লাসটা পকেটে ঝুলানো, সামনের চুলগুলো স্পাইক করা, দেখতে পুরো ড্রেসিং বয়। তাফসির কিছুটা সামনে এলেই এশা গান গাইতে শুরু করলো। রং চটা জিন্সের প্যান্ট পরা, জ্বলন্ত সিগারেট ঠোঁটে ধরা, লাল শার্ট গায়ে, তার বুক খোলা, সানগ্লাস কপালে আছে তোলা। রাখো না কেন ঢেকে ওই দুটি চোখ, হে যুবক, দৃষ্টিতে যেন সে রাজমূর্তি। খুন হয়ে যায় আমি প্রতিদিন, নামধাম জানি না তার কিছু, তবুও নিলাম আমি তার পিছু। কালো সানগ্লাসে কেন এত সুখ, হে যুবক। কান থামিয়ে দিয়ে তাফসির এশার সামনে এসে রাগী গলায় বলল, তুমি আবার আমাকে ইপটিজিং করছো? এশা একটু হেসে কিছু জানে না টাইপ ভঙ্গিমা করে বলল, ইপটিজিং কাকে বলে ভাইয়া? ফাজিল মেয়ে, ইপটিজিং কি তুমি তা জানো না? এশা অসহায়ের মতো করে বলল, সত্যি বলছি ভাইয়া, জানি না। তাফসির দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলল, আমাকে দেখে গান গাইছিলে কেন? ও গান? গান তো আমি এমনি গাইছিলাম, আপনাকে দেখে কেন গাইব? তাফসির আর কথা বাড়ালো না, সে খুব ভালো করেই জানে এই মেয়ের সাথে কথায় সে কোনোদিন পেরে উঠবে না, তাই এশার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে সামনে পা বাড়ালো। আর এই দৃষ্টির অর্থ ছিল, আই উইল কিল ইউ। তাফসির কিছুটা গিয়ে আবার পিছনে ব্যাক করলো। এশাকে উদ্দেশ্য করে বলল, বাই দা ওয়ে, আমার হাতে কোনো সিগারেট নেই, আর সানগ্লাসটাও কপালে তোলা নয়, পকেটে ঝুলানো। এরপর আর ভুল করবে না। এশা প্রচন্ড রেগে তাফসিরের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো, তারপর ঠাস করে দরজা লাগিয়ে দিল। এশার এই দৃষ্টির অর্থও ছিল, আই উইল কিল ইউ টু। দরজা লাগানোর প্রচন্ড শব্দে শেফালি ছুটে এসে বলল, আপা, এত জোরে দরজা কেন লাগান? বাড়িটা কি আপনার বাপের, না আমার জামাই? এশা একটু হেসেই নিজের রুমের দিকে পা বাড়ালো, আর সাথে গান ধরলো, কেউ প্রেম করে, কেউ প্রেমে পড়ে, আমার হয়েছে কোনটা জানে না এই মনটা। শেফালি মাথায় হাত দিয়ে কয়েক সেকেন্ড এশার যাওয়ার দিকে তাকিয়ে রইল, তারপরই চিৎকার করে বলতে লাগলো, আল্লাহ গো, এশা আফায় পাগল হইয়া গেছে, ও খালাম্মা গো খালাম্মা, এশা আফায় পাগল হইয়া গেছে। এশার মা শায়লা বেগম রুমালে হাতের কাজ করছিলেন। শেফালির চেঁচামেচি শুনে রুমাল হাতেই এসে দাঁড়ালো শেফালির সামনে। শেফালি আবার বলতে শুরু করলো, খালাম্মা গো আফায় পাগল হইয়া গেছে, এখন কি হইব গো খালাম্মা? শায়লা বেগম বেশ কৌতূহল নিয়ে বললেন, তা কি বুঝলি শেফালি, পাগল কি পুরোটা হয়ে গেছে নাকি এখনো বাকি আছে? হেয়া তো কিছু বুঝলাম না। ও, তাহলে শুধু শুধু ডাকলি কেন? পুরো পাগল হয়ে গেলে আমাকে ইনফর্ম করিস, এশার বাবাইকে ফোন করে জানাতে হবে। শায়লা বেগম রুমালে ফোন উঠাতে উঠাতে নিজের রুমে চলে গেলেন। শেফালি সেদিকে তাকিয়ে থেকে তারপর রান্নাঘরে যেতে যেতে বলল, এই বাসার হকলে পাগল, আমি আর থাকবো না এই বাসায়। এই বাসার কাম করলে আমিও পাগল হইয়া যাবো, করে সলেমান খান আমারে বিয়া করবো না। শায়লা বেগম নিজের রুমে থেকে উঁচু গলায় বললেন, কবে যাবি আগে থেকে জানিয়ে দিস, আর তোর সলেমান খানের সাথে বিয়ের দাওয়াতটা দিতে ভুলিস না, মুরব্বীদেরও দোয়া লাগে বিয়েতে। শেফালি প্যাচ প্যাচ করে কাঁদতে কাঁদতে বলল, আমার যে এই বাসা ছাইরা যাওনের আর কোনো জায়গা নাই, হেরা আপনারা ভালো কইরাই জানেন। এশা রান্নাঘরের সামনে এসে কোমরে হাত দিয়ে বলল, শেফালি বুবু, তুমি তোমার এই নাটক বন্ধ করবা। শেফালির কান্না থামার বদলে মরা বাড়ির কান্নায় পরিণত হলো। বলল, আমার হকাল কিছুই তো আপনার কাছে নাটক মনে হয়। আমি আর থাকবো না, আমি যামুগা। বলা শেষ তোমার, এবার আমার কথা শুনো। শেফালি ওনায় চোখ মুছতে মুছতে বলল, শুনতাছি আমি, বলেন। মাথাটা প্রচন্ড ধরেছে, এক কাপ কফি করে দাও।
আফা মাথা কি বেশি ধরছে? হুম্ম। আচ্ছা আপনি যান, আমি ওখানে আসতাছি। এশা চলে যেতে নিলেই শেফালি পিছু ডাকলো। আফা একটা কথা বলবো? হ্যাঁ বলো। এই বাড়িটা কি সত্যি আপনের জামাই? এশা সিরিয়াসনেস ভাব নিয়ে শেফালির দিকে একটুখানি ঝুঁকে বলল। শেফালি বুবু, তোমাকে মিথ্যে বলে আমার লাভ কি? তাফসির অফিসে যাওয়ার জন্য নিচতলায় নামতেই দেখলো এশা দাঁড়িয়ে, মুহূর্তেই তাফসিরের চোখ রক্তবর্ণ ধারণ করলো। গতকাল রাতের কথা মনে পড়ে গেল। গতকাল রাতে যখন তাফসির বাসায় ফিরেছিল তখন এশাদের ফ্ল্যাটের সামনের সিঁড়ি ঘর অন্ধকার ছিল। আর এই সুযোগটাই নিয়েছিল এশাদ, তাফসিরকে ল্যাং মেরেছিল আর একটু হলেই সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে যেত। নিজেকে সামনে সামনে তাকাতেই দেখে কেউ নেই, কিন্তু তাফসির বেশ বুঝতে পেরেছিল এই কাজ এশা ছাড়া আর কেউ করবে না। তাফসির রেগে কটমট করে বলল, এই মেয়ে, তোমার কি আর কাজ নেই এখানে দাঁড়িয়ে থাকা ছাড়া? আসতে যেতে তোমাকে দেখি এখানটাতে দাঁড়িয়ে থাকো। ওয়ালেটটা বের করুন তো। কেন? আহা, বের করুন না। তাফসির প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ওয়ালেট বের করতেই এশা এক প্রকার কেড়ে নিয়ে নিল। তারপর দেখে নিয়ে বলল, এত টাকা পকেটে নিয়ে ঘুরেন কেন? মেয়েদের দেখানোর জন্য? ঠিকভাবে কথা বলো বলছি, ভালো হবে না। আমি কখন কোন মেয়েকে আমার টাকা দেখালাম? এই যে এখন আমাকে দেখাচ্ছেন। আমি তোমাকে দেখাচ্ছি। উফ, চুপ করেন তো, আমি আবার কানা মানুষের সাথে বেশি কথা বলি না। কখন দেখা যাবে আমাকে শেফালি ভেবে বসবেন। এখন চলেন ডাক্তারের কাছে যাব। এশা কি বলছে কিছুই তাফসির বুঝতে পারল না। সব যেন মাথার উপর দিয়ে গেল। তাফসির বিস্ময় নিয়ে বলল, ডাক্তারের কাছে কেন যাব? আপনার মতো দিনকানার চিকিৎসা করানোর জন্য। তাফসির পুরাই ভেবাচাকা খেয়ে গেল। তোতলাতে তোতলাতে বলল, কি হ? আমি দিনকানা? অবশ্যই, আমি আপনার সামনে কলেজ ড্রেসে দাঁড়িয়ে আছি, অথচ আপনি বলছেন আমি এখানে কেন দাঁড়িয়ে আছি? তাহলে এতে এটাই প্রমাণ হলো যে আপনি দিনকানা। শেফালি এশাকে পানির পট দেওয়ার জন্য আসতেই ঈশার শেষের কথাটা শুনতে পেল। হাতে থাকা পানিপট ফেলে মাথায় হাত দিয়ে উঁচু গলায় বিলাপ করে বলতে লাগলো, আল্লাহ কো বাড়ি বাড়ি খালাম্মা গো, তাফসির ভাইজান কানা হইয়া গেছে। এখন কি হইব? কি হচ্ছে এইসব? তাফসির কিছুই বুঝতে পারলো না, শুধু চোখ বড় বড় করে তাকিয়ে রইল আর এশা মিটিমিটি হাসছে। শেফালি আবার বলল, এশা আফা, তাফসির ভাইজান কি পুরাই কানা হইয়া গেছে? কেউ কি আমারে দেখতেছে এখন? এশা হাসি থামিয়ে করুণ ভাবে বলল, তুমি জিজ্ঞেস করো না। শেফালি তাফসিরের সামনে দাঁড়িয়ে দুই হাত মুখের কাছে নেড়ে চেড়ে জিজ্ঞাসা করল, ভাইজান কন তো এইখানে কয় আঙ্গুল? তাফসির রেগে গিয়ে দিল এক ধমক। শেফালি উমাগো বলেই বলতে বলতে ছুটে গেল তিনতলায়। ও বাড়ি বাড়ি খালাম্মা গো, তাফসির ভাইজান কানা হইয়া গেছে গো। আপনার সলেমান খানের লাহান পোলারারে এখন কে বিয়া করব? এশা এক ধ্যানে তাফসিরের দিকে তাকিয়ে আছে, এমন ভাব করছে যেন এখানে কিছুই হয়নি। তাফসির রাগী গলায় বলল, এই মেয়ে, তুমি এইভাবে তাকিয়ে আছো কেন? এশা মুচকি হেসে গান ধরল, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। দোহাই লাগে মুখটি তোমার, একটু আড়ালে রাখো, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না গো। তাফসির প্রচন্ড রেগে দাঁতে দাঁত চেপে বলল, সব কয়টা পাগলের দল। আজকেই মাকে বলবো কোনো পাগলকে যেন বাসা ভাড়া না দেয়। তাফসির চলে যেতে নিলেই এশাও তাফসিরের পিছু যেতে যেতে আবার গান গাইতে শুরু করলো, যাবার আগে দোহাই লাগে একবার ফিরে যাও, আবার তুমি আসবে ফিরে, আমায় কথা দাও। তাফসির এশাকে প্রচন্ড জোরে একটা ধমক দিয়ে বাইক নিয়ে চলে গেল। এশা চিৎকার করে বলল, যা বাবা, আমি তো আপনার সাথেই কলেজে যাব বলে রেডি হয়ে দাঁড়িয়েছিলাম। তাফসিরের মা হোসনে আরা বেগমের প্রেশার হাই হয়ে গেছে, একমাত্র ছেলে দিনকানা হয়ে গেছে শুনে। ডাক্তার একটু পর পর তার প্রেশার মেপে যাচ্ছেন আর রাসু পায়ের তালু হাত দিয়ে ঘষে যাচ্ছেন। তাদের বাড়িতেই কাজ করেন রাসু। বিছানা থেকে একটু দূরেই হোসনে আরা বেগমের স্বামী তোফায়েল আহমেদ রকিং চেয়ারে বসে গভীর মনোযোগ দিয়ে খবরের কাগজ পড়ছেন।
তাফসিরের বড় বণিকরা ছেলেকে কাঁধের উপরেই ঘুম পাড়িয়ে ঘরের ভিতরে পায়চারি করে যাচ্ছেন। হোসনে আরা বেগমের অন্য পাশে এসে হাত ধরে বসে আছে আর বিছানা থেকে একটু দূরেই ফ্লোরে শেফালি কপালে হাত দিয়ে প্যাচ প্যাচ করে কেঁদে যাচ্ছে। কলিং বেলের শব্দ পেয়েই শেফালি ধীর পায়ে গেল দরজা খোলার জন্য। দরজা খুলতেই তাফসির শেফালিকে দেখে অবাক হয়ে বলল, তুমি এখানে এখন এত রাতে? ভাইজান, আপনি এখন আমারে দেখতাছেন? মানে? শেফালি চিৎকার করে বলতে লাগলো। এসা আপা ও তাফসির ভাইজান খালিদিন কানা প্রায় কানা না। তাফসির রেগে গিয়ে বলল, সেটা ননসেন্স। তাফসির বেশ বুঝতে পারলো সকালের ঝামেলা এখনো ঠিক হয়নি, যেহেতু শেফালি এখনো এখানে। তাই তাফসির নিজের রুমে না গিয়ে মা বাবার রুমে গেল, কিন্তু তাফসির ভাবতে পারেনি সিচুয়েশন এতটা ভয়াবহ। প্রচন্ড মেজাজ খারাপ হলো, কিন্তু নিজেকে যথেষ্ট শান্ত রেখে হোসনে আরা বেগমের পাশে গিয়ে দাঁড়ালো। বলল, এসা একটু সাইড দাও। এসা লক্ষ্মী মেয়ের মতো উঠে দাঁড়ালো। এসা উঠতেই তাফসির বসে হোসনে আরা বেগমের একটা হাত হাতের মুঠোয় নিয়ে শান্ত গলায় বলল, মা, আমার চোখে কোনো সমস্যা নেই, আমি সবাইকে দেখতে পাচ্ছি। এই তো আমি সারাদিন অফিস করে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে মাত্র বাড়ি ফিরলাম। আমি যদি চোখে দেখতে না পাই তাহলে কি একা একা এত কিছু করতে পারতাম? তাই না বলো? হোসনে আরা বেগম উঠে বসলেন। মুহূর্তেই চোখে মুখে চিন্তার ছাপ সব দূর হয়ে গেল। একটু হেসেই বললেন, হ্যাঁ তাই তো, ঠিক বলেছিস। এই শুনছো, আমাদের ছেলের কিছু হয়নি, একদম ঠিক আছে। তোফায়েল আহমেদ খবরের কাগজ থেকে মুখ তুলে চশমার ফাঁক দিয়ে একটু দেখে আবার খবরের কাগজে মন দিলেন। হোসনে আরা বেগম ছেলের কপালে চুমু খেলেন। তাফসির দাঁড়িয়ে দুই পকেটে হাত ঢুকিয়ে ডাক্তারকে উদ্দেশ্য করে বলল, এই যে আপনার রোগী এখন সুস্থ আছে, আপনি এখন আসতে পারেন। ডাক্তার তার ব্যাগপত্র গুছিয়ে চলে গেলেন। তাফসির তার বড় বোন ইকরাকে বলল, আপু, তুই যে এই নাটক দাঁড়িয়ে দেখবি আমি বিশ্বাস করতে পারছি না। ইকরা তার 2 বছরের ছেলে জুবানকে টেনে তুলে গেলে একটা থাপ্পড় দিয়ে রুম থেকে বেরিয়ে গেল, আর জুবান গলা ছেড়ে চিৎকার করে কাঁদতে লাগলো। তাফসিরের মেজাজ এবার প্রচন্ড খারাপ হলো। তার বোনের এমন কাণ্ড দেখে আর এই সব কিছুর মূলে রয়েছে যারা তারা এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। তাফসির এশার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল, পিছু পিছু শেফালিও গেল। তাফসির এশাকে তাদের ফ্ল্যাট থেকে বের করে বলল, খবরদার আর যেন তোমাকে আমাদের ফ্ল্যাটে আসতে না দেখি। তারপর শেফালির দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? শেফালি ভয়ে মাগো বলে বের হয়ে গেল আর বলল, আর জীবনেও আসমু না আপনি গো বাসায়। এর লিগাই কয় মানুষের ভালা করতে নাই। তাফসির ঠাস করে ওদের মুখের উপর দরজা বন্ধ করে দিল। হোসনে আরা বেগম রাসুকে 10 টাকার সাদা জিরা আনতে পাঠিয়েছেন দোকানে। আধা ঘন্টা হতে চলল, এখনো তার আসার খবর নেই, অথচ বাড়ির সাথেই দোকান। তাফসির নিজের ঘরে বসে গিটারে টুংঠাং সুর তুলছিল। আজ তার অফিস নেই, শুক্রবার শনিবার এই দুদিন সে বাড়িতেই থাকে। হোসনে আরা বেগম তাফসিরের ঘরের সামনে দরজার পাশ ঘেঁষে দাঁড়িয়ে বললেন, একটু দেখবি হতচ্ছাড়া 10 টাকা নিয়ে কোথায় পেয়েছে। তাফসির সুর তুলতে তুলতে বলল, মা, তুমি 10 টাকার জন্য এমন কেন করছো? আরো 10 টাকার জন্য 7,000 টাকার চাকরি কেন ছাড়বে? সাথে থাকা খাওয়া ফ্রি। হোসনে আরা বেগম ছেলের কথায় আশ্বস্ত হলেন। ঠিকই তো বলেছে, 10 টাকার জন্য চাকরি কেন ছাড়বে? বললেন, একটু নিচে গিয়ে দেখ না রাসু কোথায়। মা, দেখেছো কয়টা বাজে? আমি এখন গোসল করে নামাজে যাব। হোসনে আরা বেগম রেগে যেতে যেতে বিড়বিড় করে বললেন, কেন শুনবি আমার কথা? বড় হয়ে তো হাতির 5 পা দেখেছিস। তাফসির হতাশ হয়ে মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, মনে মনে বলল, ইমোশনাল করে নিজের কাজটা তুমি খুব ভালোভাবে করিয়ে নিতে জানো। গিটার রেখে হ্যাঙ্গার থেকে একটা টি শার্ট পরে নিচে গেল। দোকান সব বন্ধ করে সবাই জুম্মার নামাজ পড়ার জন্য বাড়ি যাচ্ছে, রাসুকে কোথাও দেখতে পেল না। বাড়ি ফিরে এলো, এশাদের ফ্ল্যাট ক্রস করার সময়ই রাসুর গলা শুনতে পেল। তাফসির প্রচন্ড রেগে গেল, কাজ বাদ দিয়ে সেই পাগলের বাসায় বসে আছে।
অথচ তার জন্য মা তাকে সারা রাস্তা রোদের মধ্যে দৌড় করালো। কলিং বেল চাপ দিয়েই শেফালি দরজা খুলে দিল। দরজা খুলতেই দেখা গেল এশা সোফায় বসে, আর তার পাশেই রাসু ফ্লোরে বসে আছে, সামনে টিভি চলছে। এবার তার মেজাজ প্রচন্ড খারাপ হলো। শেফালি এক গাল হেসে বলল, ভাইজান আপনি ওই দিন আমাগো আপনিগো বাসায় আর না যাইতে বইলা এখন নিজেই চইলা আসছেন আমাগো বাসায়। শেফালির কথায় রাসু পিছনে ফিরে তাকিয়ে দেখে তাফসির ভয় সে এক লাফে উঠে দাঁড়ালো। বলল, ভাইজান আমার কোনো দোষ নাই, আমি জিরানিয়া যাইতাছিলাম, এশা আফা আমারে জোর কইরা টিভি দেখাইতে বসাইছে। এশা এতক্ষণে তাফসিরের সামনে এসে দাঁড়িয়েছে, তার মাঝে কোনো প্রতিক্রিয়াই নেই। তাফসির এশার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। এশা বলল, ভাইয়া লুডু খেলবেন? তাফসির এবার করুণ দৃষ্টিতে এশার দিকে তাকালো। এই মেয়ে এমন কেন, কিছুই কি সে বোঝে না? এখন এই সিচুয়েশনে কি কেউ লুডু খেলার কথা বলে? তাফসির আর কথা না বাড়ানোই শ্রেয় মনে করলো। রাসুকে উদ্দেশ্য করে বলল, তুই জিরা এনেছিস? হো ভাইজান, এই যে। রাসু হাতে রাখা কাগজে মোড়ানো জিরাটা উঁচু করে দেখালো। তাফসির বলল, মা তোর জন্য বসে আছে, চল। শেফালি চিৎকার করে বলে উঠল, হেও যাইব মানে? আমি উনারে দেখা কত যত্ন কইরা রাখতেছি। হেও আজকা আমাগো বাসায় দুপুরে খাওয়া দাওয়া করব। কিরে রাসু, চাকরিটা কি করবি? নাকি ব্যাগপত্র গুছিয়ে নিজের বাড়ি ফিরে যাবি? ডিসিশন তোর। রাসু চোখ বড় বড় করে তাফসিরের দিকে তাকালো একবার, আবার এশার দিকে তাকালো একবার। এশা চোখের ইশারায় যেতে বলল। রাসু করুণভাবে শেফালিকে বলল, তুমি রাগ কইরো না, আমি আরেকদিন তোমার হাতের রান্না খামো। রাসু চলে গেল। শেফালি প্যাচ প্যাচ করে কাঁদতে কাঁদতে রান্নাঘরে গেল। সবাই যেতেই তাফসির এশার দু বাহু ধরে দরজার সাথে চেপে ধরে বলল, তুমি রাসুকে আটকে রেখেছিলে কেন? আপনি তো আমাকে আপনার আশেপাশে যেতে নিষেধ করেছেন, তাই আপনি যেন নিজেই আসেন সেই ব্যবস্থা করেছি। কি হো? এশা এক দৃষ্টিতে তাফসিরের চোখে চোখ রেখে তাকিয়ে আছে। কে কি বলছে সেখানে তার খেয়ালই নেই। হার্টবিট যেন বেড়ে যাচ্ছে। বলল, ভাইয়া এত আস্তে ধরেছেন কেন? আর একটু জোরে চেপে ধরেন না। তাফসির হতভম্ব হয়ে গেল। এই মেয়ে কি সত্যি কিছু বোঝে না? সে কতটা সিরিয়াস মুডে আছে আর সে পাত্তাই দিচ্ছে না। তাফসির জোরে ধমক দিয়ে বলল, এই মেয়ে তুমি ফাজলামি করো আমার সাথে। এশার হার্টবিট অনেক দ্রুত ওঠানামা করছে। এতটা কাছে কেউ আসে? বলেই ঈশা জ্ঞান হারালো। এশাকে ধরে চোখ বড় বড় করে তাকিয়ে হতাশ হয়ে বলল, ইম্পসিবল। শেফালি এশাকে ডাকতে এসে দেখে এশা জ্ঞান হারিয়েছে। তাফসির এক হাত দিয়ে এশাকে ধরে রেখেছে। হায় আল্লাহ, খুব খালাম্মা গো, আমাগো এশা আপারে তাফসির ভাইজান খুন করছে। কে কোথায় আছেন গো, দেখা যান। শেফালি চিৎকার করে বিলাপ করছে আর কাঁদছে। আকস্মিকভাবে ঘটনায় তাফসির হতভম্ব। আর শেফালির কথা তো সে কিছুই বুঝতে পারছে না। খুন? সে এশাকে কখন খুন করলো? এখন তাফসিরের কি করা উচিত? সে কি এশাকে এখানে ফেলে দিয়ে পালাবে, নাকি ডাক্তারের কাছে যাবে? যদি এশা সত্যি সত্যি মরে যায়, তাহলে তো তাকে বাকি জীবনটা জেলেই কাটাতে হবে। ভাবতেই ঘেমে ঠেমে একাকার অবস্থা। আজ এশার মতো তাফসিরের একটা গান খুব গাইতে ইচ্ছা করছে। জিরাও জিরারে তুই অপরাধী রে। আজ জিরার জন্য তার এই নাজেহাল অবস্থা। তাফসিরের মেজাজ প্রচন্ড খারাপ হচ্ছে। একটুখানি ধরেছে বলে এভাবে জ্ঞান হারাতে হবে তাকে? মন চাচ্ছে একটা কষে থাপ্পড় দিতে। ইতিমধ্যে শেফালির চিৎকার চেঁচামেচির ফলে সবাই হাজির হয়ে গেছে। শায়লা বেগম কৌতূহল নিয়ে বললেন, তাফসির মেয়ে কি আমার সত্যি সত্যি মরে গেছে? আমি কি তাহলে কাঁদব? শেফালি কান্না থামিয়ে বলল, খালাম্মা গো, মিথ্যা মিথ্যি মরে কেমনে? তাফসির অবাক হয়ে শায়লা বেগমের দিকে তাকিয়ে রইল। হোসনে আরা বেগম বললেন, হেরে মেয়েটাকে খুন করলি কেন? ইকরা জোবানকে কোলে নিয়ে নিচে নেমেই বলল,
দেখি দেখি সাইদ ভাই কিভাবে খুন করলি? ছুরি দিয়ে নাকি গুলি করে? ওনার রক্ত তো দেখছি না, তাহলে কি গলা টিপে খুন করেছিস? তাফসির অসহায় হয়ে তাকিয়ে রইল। রাসু এসে চোখ মুছতে মুছতে আফসোস করে বলল, এসা আপা কি ভালা মানুষ আছিল। মরার একটু আগেও আমারে ডাইকা টিভি দেখাইছে। আমি তোমাদের সবাইকে দেখে নিব, সবকটাকে পাগলা গারদে পাঠাবো আজকে। কথা শেষ করেই তাফসির এশাকে পাজা করে নিয়ে বেরিয়ে গেল। শায়লা বেগম বললেন, আমি কি এশার বাবাইকে ফোন করে বলবো? শেফালি বলল, খালাম্মা তাফসির ভাইজান এশা আফারে নিয়া কই গেল? শায়লা বেগম উদাস হয়ে বলল, জানি না। ইকরা আশেপাশের সবাইকে উদ্দেশ্য করে বলল, সবাই যান, এখন পরে বিস্তারিত খবর জানানো হবে। তোফায়েল আহমেদ সিঁড়িতে দাঁড়িয়ে বললেন, আমি পুলিশে খবর দিয়েছি। একমাত্র ছেলেকে পুলিশে নিয়ে যাবে শুনে হোসনে আরা বেগমের প্রেশার হাই হয়ে গেল। রাসু গেল ডাক্তার ডাকার জন্য। রিকশায় দুজনে বসে আছে। তাফসির এশার থেকে একটু দূরত্ব বজায় রেখে বসেছে। এশাও কম কিসের, সেও তাফসিরের সাথে লেগে লেগে বসছে। তাফসিরের মেজাজ এমনিতেই খারাপ হয়ে আছে, আর এশার এই মুহূর্তের কাণ্ডে আরো বেশি মেজাজ খারাপ হচ্ছে। একটু আগে নার্সিংহোমে কি কাণ্ডটাই না হলো। ডাক্তারের যে এতটা কমন সেন্সের অভাব হতে পারে তা তাফসির আগে বোঝেনি। তাফসির তাদেরকে কিছুতেই বোঝাতে পারেনি যে এশা তার ওয়াইফ নয়। এশাও এমন ভাব করছিল যে তারা সত্যি সত্যি হাজবেন্ড এন্ড ওয়াইফ। তাফসির এশার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। এশা মিষ্টি করে হেসে বলল, ও আমার প্রাণের স্বামী, আপনি এত দূরে দূরে থাকেন কেন? কে তোমার স্বামী? আমাদের বিয়ে কখন হলো? কেন একটু আগেই তো হলো। ডাক্তাররা নিজ দায়িত্বে আমাদের বিয়ে দিয়ে দিল। আপনার কি কিছু মনে পড়ছে না? আপনি কি স্মৃতি হারিয়ে ফেলেছেন? মাথায় বাড়ি খেলেন কিভাবে? টেনশন নিবেন না, মাথায় আরেকটা বাড়ি দিলেই স্মৃতি ফিরে আসবে। সিনেমায় দেখেননি নায়ক মাথায় আঘাত পেয়ে স্মৃতি হারিয়ে ফেলে, তারপর আবার মাথায় আঘাত পেলে স্মৃতি ফিরে আসে? এশা তাফসিরকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে একটানা বলে গেল কথাগুলো। এবার বোধহয় এদের সাথে তাফসিরও পাগল হয়ে যাবে। তাফসির এশার থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে রোবটের মতো সামনে তাকিয়ে বিড় বিড় করে বলল, ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। ও প্রাণের স্বামী, আপনি কি আমাকে কিছু বলছেন? আচ্ছা, আমি কি আপনার মাথায় বাড়ি দিব? নাকি রিক্সাওয়ালা চাচাকে বলবো আপনার মাথায় একটা বাড়ি দিতে? আমার মনে হয় চাচা বাড়িটা দিলেই বেশি ভালো হবে, আমার তো আবার অত শক্তি নেই। ডাক্তার বলল, দেখলেন না, শরীর প্রচন্ড দুর্বল। তাফসির যেন তার বাকশক্তি সব হারিয়েছে, মুখ দিয়ে একটা শব্দ বেরোচ্ছে না। এশা তাফসিরের কানে ফিসফিসিয়ে বলল, যেটুকু শক্তি আছে সেটুকু না হয় রাতের জন্য তুলে রাখি, হাজার হোক আজকে বিয়ের প্রথম রাত বলে কথা। চাচাকেই বরং বলি, কি বলেন? তাফসির এশার দিকে তাকিয়ে তোতলাতে তোতলাতে বলল, জাস্ট শাট আপ। বাড়ির সামনে রিক্সা থামতেই তাফসিরের চোখ যেন ঠিকরে বেরিয়ে যাওয়ার উপক্রম। বাড়ি ভর্তি পুলিশ। কোন রকম ভাড়া মিটিয়ে ভিতরে ঢুকতে নিলেই একজন পুলিশ কনস্টেবল এসে বলল, ভিতরে ঢুকতে পারবেন না, একটা মার্ডার হয়েছে, এখানে তদন্ত চলছে। এশায় গিয়ে এসে বলল, আসামি আপনার সামনে দাঁড়িয়ে আছে। ইনি তোফায়েল আহমেদের ছেলে তাফসির আহমেদ। পুলিশ কনস্টেবলটি দৌড়ে বাড়ির ভিতরে চলে গেল খবর জানাতে আসামি পেয়েছে বলে। তাফসির রেগে এশার হাত শক্ত করে চেপে ধরল। কি করছেন, কি ছাড়ন লাগছে? তাফসির দাঁতে দাঁত চেপে বলল, কি শুরু করেছটা কি? আমাকে কি তোমার মতো মেন্টাল সিক মনে হয়? সেই কখন থেকে আজে বাজে বকে যাচ্ছ। সবকিছুর একটা লিমিটেশন থাকে, তুমি তা ক্রস করে পেয়েছো। ও প্রাণের স্বামী লাগছে তো দেখুন, আমার ফর্সা হাতটা কেমন লাল হয়ে গেছে। তোমাকে তো আমি দেখে নিব। বড্ড জ্বালাচ্ছ তুমি আমাকে। সবকিছুর হিসেব করায় গন্ডায় বুঝে নিব। তাফসির হনহনিয়ে ভিতরে চলে গেল, এসব পিছনে যাচ্ছে। বাড়ির ভিতরে ঢুকে তো তাফসির আরেক বড় ধরনের শখ খেল। তাফসিরদের ড্রয়িং রুমে সবাই বসে আছে।
তাফসির প্রবেশ করতেই ওসি সাহেব উঠে এসে তাফসিরের চারপাশে ঘুরে ঘুরে বলতে লাগলো, ইনি তাহলে খুনি? তোফায়েল আহমেদ বললেন, জি, আপনার যা ইচ্ছে করতে পারেন। কোনো খুনির জায়গা আমার ঘরে নেই। হোসনে আরা বেগম কান্না মিশ্রিত গলায় বললেন, তুমি কি বলছো এইসব? আমাদের একমাত্র ছেলেকে তুমি নিজ হাতে পুলিশের কাছে তুলে দিচ্ছ? শায়লা বেগম কৌতূহল নিয়ে বললেন, তাশরিফ বাবা, মেয়েটা কি সত্যি মরে গিয়েছে তুমি কনফার্ম হয়েছো? আমাকে তো আবার ওর বাবাইকে জানাতে হবে। এসা একটু পেছনে থাকায় দেরি হলো আসতে তাফসিরের পাশে দাঁড়িয়ে বলল, হ্যাঁ মা, একদম 100% কনফার্ম ডেথ সার্টিফিকেটও দিয়েছে। দেখবে। শেফালি ফ্লোরে বসেছিল, এশাকে দেখে দৌড়ে এসে সামনে দাঁড়ালো মাথায় হাত দিয়ে। ও খালাম্মা গো, এসা আফার আত্মা আইছে। এখন থেকে এসা আফার আত্মা আমাকে লগেই থাকবো মনে হইতেছে। তাফসির এবার প্রচন্ড জোরে একটা ধমক দিল, ধমকে যেন পুরো ড্রয়িং রুম কেঁপে উঠেছে। শেফালিও মাগো বলে শায়লার পিছনে গিয়ে লুকালো। তাফসির শান্ত গলায় ওসি সাহেবকে উদ্দেশ্য করে বলল, স্যার, আপনি যাকে খুনের অভিযোগে আমাকে অভিযুক্ত করছেন সে আপনার সামনেই উপস্থিত রয়েছে। এসা উইকনেসের কারণে সামান্য মাথা ঘুরে পড়ে গিয়েছিল, আমি মাত্র ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। আশা করছি আপনি সবটা বুঝতে পেরেছেন। ও, তাহলে তো সব মিটেই গেল। আজ তাহলে আমরা আসি। শেফালি এবার ধবাস করে ফ্লোরে বসে পড়ে কপাল চাপড়িয়ে বলতে লাগলো, এসা আফার এবার কি হইব গো? তাফসির ভাইজান, আমাগো এসা আফার কি সর্বনাশ করলো গো? ও খালাম্মা গো। তাফসির অবাক হয়ে বলল, আমি সর্বনাশ করেছি মানে? সবাই প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো তাফসিরের দিকে। তাফসির কিছু জানে না টাইপ ইশারা করছে। শেফালি আবার বলল, মাথা ঘুরছে মানে বোঝেন না আপনারা? আমাগো এসা আফার বিয়ার আগেই মা হইতে চলছে। আর এই সর্বনাশ খান তো তাফসির ভাইজানই করল। ও খালাম্মা গো, এবার কি হইব গো? তাফসিরদের পুরো ফ্ল্যাটেই একটা থমথমে নীরবতা বিরাজ করছে। তোফায়েল আহমেদ খবরের কাগজে ডুবে রয়েছে, তার এইসবে কোনো মাথা ব্যথা নেই এমন ভাব। হোসনে আরা বেগমের প্রেশার হাই। একটু পর পর প্রেশার মেপে যাচ্ছে ডাক্তার। শায়লা বেগম সোফায় বসে রুমালে হাতের কাজ করছে। শেফালি ফ্লোরে বসে প্যাচ প্যাচ করে কেটে যাচ্ছে। ইকরা জুবানকে ডাইনিং টেবিলে বসে খাওয়াচ্ছে আর মোবাইল ঘেটে যাচ্ছে। রাশু ইকরার পাশেই দাঁড়িয়ে আছে। ডাইনিং আর ড্রয়িং রুম একসাথে অ্যাডজাস্ট করা, তাই সবাই সবার কথা শুনতে বা দেখতে পাচ্ছে। ড্রয়িং রুমের পাশেই বেগুনিতে দোলনায় বসে এসা দোল খাচ্ছে আর গুনগুন করে গান গাইছে মনের সুখে। আর তাফসির রাগ করে সেই যে নিজের রুমে ঢুকেছে আর বের হয়নি। রাশু ভয়ে ভয়ে হোসনে আরা বেগমের পাশে এসে দাঁড়ালো, বলল, খালাম্মা, সবাই খাইছে, আপনি আর তাফসির ভাইজানি এখনো কিছু খাইলেন না? হোসনে আরা বেগমের চোখ চকচক করে উঠল। মাথাটা হালকা উঁচু করে উৎসুক হয়ে জিজ্ঞাসা করলেন। তাফসির দরজা খুলেছে। রাসু মাথা নিচু করে বলল, না ভাইজান, এখনো দরজা খুলে নাই। ইকরা জুবানকে খাওয়াতে উঁচু গলায় বলল, এসা তুমি একটু দেখবে তাফসির দরজা খুলে কিনা। তুমি একটু ট্রাই করে দেখতে পারো। এসা যেন এই কথাটাই শোনার অপেক্ষাতে ছিল। সে দৌড়ে তাফসিরের রুমের সামনে দাঁড়ালো। দরজায় আলতো করে টোকা দিয়ে বলল, ও প্রাণের স্বামী, দরজাটা কি একটুখানি খুলবেন? তাফসিরের কোনো সারা শব্দ পাওয়া গেল না। এসা এইভাবে কয়েকবার ডাকার পর হঠাৎ চিৎকার করে বলতে লাগলো, ও মাগো, মরে গেলাম গো, বাঁচাও। তাফসির ভয় পেয়ে দরজা খুলতেই এসা মিষ্টি করে হেসে বলল, ভাইয়া, খেতে আসুন। তুমি আবার আমার রুমে এসেছো? এসেছি তো কি হয়েছে? আমি না আসলে কে আসবে? পাশের বাড়ির জরিনা। জরিনাটা আবার কে? পাশের বাড়ির কাজের বউ, আর আপনি চাইলে আপনার বউ হতে পারে। কি বললে তুমি? আমি কোথায় বললাম? আপনিই তো বলাচ্ছেন আমাকে দিয়ে। উফ, এত কথা রেখে আসুন তো। তাফসির বেশ বুঝতে পারলো এখন তার না গিয়ে আর উপায় নেই। তা না হলে এই মেয়ে এখন উল্টাপাল্টা বকে জরিনা, রহিমা, সখিনা সবাইকে তার বউ বানিয়ে দিবে কোনো হারে। কিন্তু গেলেও তো আর এক বিপদ অপেক্ষা করছে তার জন্য।
সবাই সেই প্রশ্ন তুলে মাথা খারাপ করে দিবে। তাফসির এশার মুখের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বাধ্য হয়ে পা বাড়ালো। তাফসির এসেই খেতে শুরু করে দিল। যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে এখান থেকে পালানো যায় ততই মঙ্গল। হোসনে আরা বেগম উঠে এসে একটা চেয়ার টেনে ছেলের পাশে বসলেন। তাফসির খাবার মুখে তুলছিল, কিন্তু হোসনে আরা বেগমকে বসতে দেখেই হাতের খাবার প্লেটে রেখে অসহায় দৃষ্টিতে তাকালো। এই দৃষ্টির অর্থ ছিল এই যে, প্লিজ মা, তুমিও ওদের পাগলামিতে যোগদান করো না। কিন্তু হোসনে আরা বেগম ছেলের দৃষ্টিকে উপেক্ষা করে বলল, এত কিছু করে ফেললি, একবার বললিও না। তা বিয়েটাও কি করে ফেলেছিস? বিয়ে? কি আবল তাবলো বকছো মা, প্লিজ এইসব বন্ধ করো। ইকরা তাফসিরকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, কতদিনের সম্পর্ক তোদের? আমার সাথে তো একবার সবকিছু শেয়ার করতে পারতি। আপু প্লিজ, তুই অত্যন্ত পক্ষে বোঝার চেষ্টা কর, এইসব কিছুই হয়নি। আমি তো এশার সাথে তেমন কথাও বলি না, আর রিলেশন তো অনেক পরের কথা। তাহলে এশা প্রেগনেন্ট হলো কিভাবে? বাচ্চাটা কি আকাশ থেকে টপকে পড়েছে? আপু তুই যে এইভাবে লজিক ছাড়া কথা বলবি আমি ভাবতে পারিনি। তোর সাথে কথা বলা আর একটা গাধার সাথে কথা বলার মধ্যে আমি কোনো পার্থক্যই দেখতে পাচ্ছি না। ইকরা প্রচন্ড রেগে সবার দিকে একবার তাকালো, বাট যে যার যার মতো কাজ করছে, কেউই কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না দেখে ইকরার প্রচন্ড রাগ হলো। তাফসির ইকরার এগিয়ে দেওয়া গ্লাসটা নিয়ে পানি খাবে, ঠিক সেই মুহূর্তে ইকরা গ্লাসটা নিয়ে ফ্লোরে ফেলে দিয়ে তোফায়েল আহমেদের উদ্দেশ্যে বলল, যেখানে আমাকে কোনো রেসপেক্ট দিয়ে কথা বলে না আর তা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, সেখানে আমি এক মুহূর্তও থাকবো না। আমি এখনই জুবরানকে ফোন করে বলছি ও যেন এসে আমাকে নিয়ে যায়। তোফায়েল আহমেদ খবরের কাগজের থেকে মুখ উঠিয়ে বললেন, শুধু শুধু জুবরানকে তোদের মধ্যে টানিস না, ছেলেটা এমনিতেই অনেক ব্যস্ত থাকে। ইকরা এবার আরেকটা গ্লাস ফ্লোরে ফেলে দিয়ে হনহনিয়ে চলে গেল। বল না বাবা, বিয়েটাও কি করেছিস? শায়লা বেগম একটু উঁচু গলায় বললেন। তাফসির, ঘটনা কত দূর একটু খুলে বলো। আমার আবার এশার বাবাইকে ফোন করে জানাতে হবে। এশা বেলকনির দরজায় এসে দাঁড়িয়েছিল। তাফসির উঠে গিয়ে এশার হাত চেপে ধরে বলল, এই মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রামা দেখছো? সত্যিটা বলো সবাইকে। এবার যদি মুখ না খুলো তাহলে আমি সুপারগ্লু দিয়ে চিরদিনের মতো মুখ বন্ধ করে দেব। তোমার কারণে একটু আগে আপুর সাথে ঝগড়া হলো। এশা নিচু গলায় বলল, ছাড়ুন, লাগছে তো আমার। তাফসির দাঁতে দাঁত চেপে বলল, লাগুক, লাগার জন্যই তো ধরেছি। এশা নিচু গলায় গান ধরল, বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও। মুখের কথাই হয় যে গান, তুমি যদি গাও। তাফসির এশার হাত ছেড়ে দিয়ে চলে যেতে লাগল। এশা সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমরা সবাই তাফসির ভাইয়াকে ভুল বুঝছ। তোমরা যা ভাবছো তা ঠিক নয়। শেফালি বুবু তো বোকা মানুষ, তাই উল্টা পাল্টা বুঝেছে। আমার শরীর দুর্বল ছিল, তাই সেন্সলেস হয়ে গিয়েছিলাম। তাফসির এশার দিকে একবার আর চোখে তাকিয়ে নিজের রুমে চলে গেল। শেফালি উঠে এসে বলল, আফা, আমি বোকা না। আমাগো গ্রামের একমাত্র চালাক মায়ে আছিলাম আমি। হে লিগাই তো সলেমান খানের লগে আমার বিয়া হইব। ইকরা বেগুনিতে ফুলের টবে পানি দিচ্ছিল। এশা পিছন থেকে এসে বলল, আপু জুবান কোথায়? ইকরা ঘাড় ঘুরিয়ে মিষ্টি করে হেসে বলল, তাফসিরের রুমে আছে মনে হয়। এশা একটা গান শোনাবে। সত্যি বলছো আপু, তুমি শুনবে? হুম, শুনবো। আজ আমার মনটা খারাপ। বেলকনিতে রাখা বেতের চেয়ারটা টেনে ইকরা বসলো। এশাও আরেকটা চেয়ার টেনে বসে গান ধরল, ভালোবাসি ভালোবাসি। এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়, বাজায় বাসি। ভালোবাসি ভালোবাসি। আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আঁখি, আঁখি জলে যায় ভাসি। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। সেই সুরে সাগর কুলে বাঁধন খুলে, অতল রোদন উঠে তুলে। সেই সুরে সাগর কুলে বাঁধন খুলে, অতল রোদন উঠে তুলে। সেই সুরে বাজে মনে অকারণে, ভুলে যাওয়া গানের বাণী, ভোলা দিনের কাঁদন, কাঁদন হাসি। ভালোবাসি ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি।
এই সুরে গাছে তুলে জলের স্থলে বাজায়, বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি। এসা উঠে এসেছে নিঃশব্দে, ইকরা চেয়ারে মাথা হেলিয়ে দিয়ে বাহিরে দৃষ্টি নিক্ষেপ করে বসে আছে। এশার মিষ্টি কণ্ঠে গান শুনে তার অশান্ত মনটা প্রশান্তিতে ভরে গিয়েছে। এসা যাওয়ার পথে তাফসিরের রুমটা ক্রস করার সময় তার চোখ দুটো আটকে যায়। অজানা এক নেশা যেন তাকে আঁকড়ে ধরছে। তাফসির খালি গায়ে ঘুমিয়ে আছে। এসা আর এক মুহূর্ত দেরি না করে তাফসিরকে জড়িয়ে ধরে বুকে কয়েকটা এলোপাথারি চুমু খায়। তাফসির আগুন আগুন বলে লাফিয়ে ওঠে। এসা তাফসিরকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। তাফসির এশার দিকে এগিয়ে যেতেই এশা সেন্সলেস হয়ে যায়। তাফসির তাড়াতাড়ি করে এশাকে ধরে বিছানায় শুয়ে দিয়েছে। দুই হাত কচলাতে কচলাতে ঘরে পায়চারি করে যাচ্ছে। সেদিন সেন্সলেস হওয়ায় কি কানটাই না ঘুরলো, আজ যদি আবার কেউ দেখে এই মেয়ে সেন্সলেস হয়েছে তাহলে আজকে আর রক্ষে নেই, ভাবতেই কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তাফসির এশার দিকে একবার ফিরে তাকালো, মন চাচ্ছে তুলে একটা আছাড় মারতে, পরক্ষণেই নিজের রাগকে মাটি চাপা দিল। দরজার সামনে গিয়ে উকি দিয়ে দেখলো কেউ আছে কিনা, তারপর আবার এশার পাশে এসে বসলো তাফসির। গ্লাসটা নিয়ে চোখে মুখে কয়েকবার পানি দিতেই এশা চোখ খুলে তাকালো। এই মেয়ে এত সেন্সলেস হয়ে যাও কেন? প্রবলেম কি তোমার? এশা কিছুক্ষণ তাফসিরের দিকে তাকিয়ে থেকে নিজের বুকে ফুদিয়ে উঠে বসে বলল, আপনিই তো বললেন আগুন আগুন, তাই তো আমি ভয় পেয়ে সেন্সলেস হয়ে গেলাম। আচ্ছা, ফায়ার সার্ভিস এসেছিল নাকি ডাক? এই মেয়ে তোমার মাথার তার কি সবগুলো ছিঁড়ে গিয়েছে? এশা অবাক হয়ে বলল, মাথায় তার কয়টা থাকে ভাইয়া? তাফসির রেগে গিয়ে এশার হাত ধরে টেনে বিছানা থেকে নামিয়ে বলল, ইম্পসিবল। তোমার সাথে কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। তুমি আমার রুম থেকে বের হও। এশা চুপচাপ ঘর থেকে চলে যাচ্ছিল। তাফসির আবার পিছু ডেকে বলল, এই মেয়ে তখন তুমি আমার রুমে কেন এসেছিলে? আর আমার বুকে? এশা থামিয়ে দিয়ে বলল, আমি তো আপনার চিৎকার শুনেই এসেছিলাম, আর তারপর কি হলো তা তো আপনি দেখলেনি। ঠিক আছে, যাও। যাব। তাফসির চোখ বড় বড় করে বলল, যেতেই তো বললাম। ওয়েট ওয়েট, এই মেয়ে তোমার কি কানে আবার প্রবলেম আছে নাকি? এশা একটুখানি সামনে এসে ফিসফিসিয়ে বলল, ভাইয়া আপনি আমার সামনে থাকলে সবকিছুতেই আমার প্রবলেম শুরু হয়ে যায়। কি করি বলুন তো? ননসেন্স। শেফালি আজ খুব সুন্দর করে সেরেছে। এশার কাছে গিয়ে বলল, আফাগো দেখা একটু বলেন আমারে কেমন লাগতেছে। এশা উৎসুক হয়ে তাকালো, তারপর শেফালির চারপাশে ঘুরে ঘুরে দেখলো। শেফালি বুবু, তুমি এত সুন্দর কেন? শেফালি লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, আফাগো আমাগো গ্রামের একমাত্র সুন্দরী আছিলাম আমি, আর তাই সলেমান খানের লগে আমার বিয়া হইব। আফা জানেন ওই যে ওই গানটা শুই নাই আমি সলেমান খানের প্রেমে পড়ছিলাম। আর সলেমান খানও তো আমার লিগাই আজও বিয়া করলো না। এই গানটা শেফালি বুবু দেখা হে পেহলি বার, সাজান কি আঁখোं में प्यार। আফা গো এই গানটাই। আচ্ছা আফা, আমি এখন গেলাম। ঠিক আছে, যাওয়ার সময় আমাকে এক কাপ কফি দিয়ে যেও। আচ্ছা। রাসুকে আসতে দেখেই শেফালি সামনে গিয়ে দাঁড়ালো। লজ্জাময় মুখের ধরন করে মাথা নিচু করে ওড়না আঙুলে পেঁচিয়ে পেঁচিয়ে বলল, দেখা কো তো আমারে কেমন লাগতেছে। দাঁড়াও আগে দেখানি ভালো কইরা। আমি তো আমার চোখের সামনে একটা পরি দেখতাছি। কি যে কো তুমি, যাও, আমার শরম লাগে না বুঝি? রাসু শেফালির থুতনি ধরে বলল, জানো আমার অনেক দিনের স্বপ্ন তোমারে নিয়ে পার্কে যাব। তোমার কোলে মাথা রাখবো আর তুমি আমারে বাদাম খাওয়াইয়া দিবা। সত্য বলতাছ তুমি? কবে যাইবা কো না? একদিন ছুটি নিয়ে যাব। আচ্ছা। অনেকদিন পর আজ এসা দরজার সামনে দাঁড়িয়ে আছে। তাফসির কখন অফিসে যাওয়ার জন্য নিচে নামবে সেই অপেক্ষা করছে। কতদিন যাবৎ এসা তাফসিরের দেখাই পাচ্ছে না, তাই আজ সকাল হতেই দরজায় এসে দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করেছে, আর এখন এখানে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে যাচ্ছে। একটা টোস্ট মুখে পড়তেই তাফসিরের আগমন ঘটল। এশা খেতে খেতে নিচু গলায় বিড় বিড় করে বলল, অফিসে যাওয়ার সময় যখন তুমি ফর্মাল হয়ে সামনে আসো তখন মনে হয় তোমাকে।
তাফসির এশার কাছে আসতেই ঈশা গান গাইতে শুরু করলো। বন্ধু যখন ভাবলো এ আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায়। ঈশার মুখে আজ এই গান শুনে তাফসির অবাকের শেষ সীমায় পৌঁছে গেল। বেচারা আরেকটুখানির জন্য সিঁড়ি থেকে পড়ে যায়নি। তাফসির সামনে এসে বলল, আর কি কি গান গাওয়া বাকি আছে তোমার? আর এই দিন তো ভালোই ছিলাম, ভেবেছিলাম তোমাকে বোধ হয় পাবনায় পাঠানো হয়েছে। আজ আবার কোথায় থেকে আসলে? ঈশা এক গাল হেসে বলল, ভায়া পান্তা খাবেন? সাথে কাঁচা মরিচ আর পেঁয়াজ শেফালি হেব্বি মজা করে খায়। জানেন শেফালি বুবু বলল ওর সলেমান খানকেও নাকি খাওয়াবে পান্তা। তাই আমি ভাবলাম আমি আপনাকে খাওয়াই। আইডিয়াটা কেমন? ঈশা কথা শেষ করে ভ্রু নাচালো। তাফসির কিছুই বুঝলো না, সব কথা যেন তার মাথার উপর দিয়ে গেল। সে কি জিজ্ঞাসা করলো আর এই মেয়ে কি বলল? অফিসে যাওয়ার আগে মাথা হেঙ্গ না করলে কি চলছিল না এই মেয়ে? আর পান্তা? আমাকে এখন এই মেয়ে পান্তা খাওয়াবে বলছে। তাফসির আর কোনো রিস্ক নিল না, সে এক দৌড়ে পড়াবার। ঈশা হাসতে হাসতে ফ্লোরে বসে পড়ল। মনে মনে বলল, প্রথম যেদিন দেখেছিলাম তোমায় সেদিনই করেছিলাম পাগলামির ভাব সম্প্রসারণ। আর আজ আমার হাতেই হবে তোমার সর্বনাশ। শুধু একবার বাসায় ফেরত দেখো আজ কি হয়। অর্ধেক শাড়ি পরে দাঁড়িয়ে আছে ঈশা। শাড়ির কুচি কিভাবে দিবে সেটাই বুঝতে পারছে না, বারবার কুচি দিতে গিয়েও পারছে না, তাই বাধ্য হয়ে শায়লা বেগমকে ডাকতে শুরু করেছে। মা, মা একটু আসবে প্লিজ। শায়লা বেগম রুমাল হাতে ঈশার ঘরে প্রবেশ করল। মেয়েকে শাড়ি পরতে দেখে উৎসুক হয়ে প্রশ্ন করলেন, ঈশা তোর কি আসবি? ঈশা এক গাল হেসে ফ্লাইং কিস ছুড়ে দিয়ে বলল, মাই লাভলি মাদার, ইউ আর মাই ওয়ার্ল্ড। এর জন্যই তো তোমাকে এত ভালোবাসি, মুখে বলার আগেই সবকিছু বুঝে যাও। দেখো দেখো হাতে মেহেদিও পড়েছি, বলো তো কেমন হয়েছে? ঈশা হাতের শাড়িটা মাটিতে ফেলে দিয়ে দুই হাত উঁচু করে ধরল। দুই হাত ভর্তি করে মেহেদি পড়েছে। শায়লা বেগম হাতের রুমালটা ওয়ার্ডরোবের উপর রেখে শাড়িতে কুচি দিতে দিতে বললেন, একা একা মেহেদি দিতে পেরেছিস আর এখন পর্যন্ত শাড়ি পরতে শিখলি না? শাড়ি পরা আমি ইচ্ছে করেই শিখি না মা। এখন তুমি আছো আর বিয়ের পর হাজবেন্ড, তো শুধু শুধু আমি কষ্ট করে কেন শিখতে যাব, তাই না বলো? জানিস ঈশা, তোর বাবাইও আমাকে বিয়ের পর শাড়ি পরিয়ে দিতে চাইতো আর আমি লজ্জায় তার থেকে পালিয়ে বেড়াতাম। শায়লা বেগম শাড়ির কুচি গুজে দিয়ে বিছানায় বসে কাঁদতে লাগলেন। শাড়ির আঁচলে চোখ মুছে বললেন, সেই দিনগুলো কত ভালো ছিল। আর এখন তোর বাবাই শুধু টাকার পিছনে ছুটে বেড়ায়। সে যে বিবাহিত এই কথা মনে হয় মাঝে মাঝে ভুলেই যায়। জানিস সেদিন ফোন রিসিভ করে বলে হ্যালোকে বলছেন। আমি তো অবাক হয়ে কিছু বলতেই পারলাম না, রাগে দুঃখে ফোন কেটে দিয়ে সারাদিন কেঁদে গেলাম। আচ্ছা তুই বল ঈশা, আমি তার একমাত্র ওয়াইফ, আমার নাম্বারটা নিশ্চয়ই তার মোবাইলে সেভ থাকার কথা। কিন্তু সে এতটাই কাজ নিয়ে ব্যস্ত যে আমাকে পর্যন্ত চিনে না। আমি ঠিক করেছি আর তোর বাবাইকে ফোন করব না, ডিসিশন ফাইনাল। উফ মা, তুমি থামাবে তোমার এই ড্রামা? দেখছো তো আমি এখন মন দিয়ে সেজে চলেছি। আচ্ছা মা বলো তো, শুধু কবুল বলে বিয়ে করার জন্য এই কালো পাড়ের লাল টাঙ্গাইল শাড়িটা চলবে না? শায়লা বেগম রুমাল হাতে নিয়ে বললেন, হ্যাঁ চলবে। আচ্ছা বিয়েটা কি তুই সত্যিই করছিস? আমি কি তাহলে তোর বাবাইকে ফোন করে জানাবো আজ তোর বিয়ে? ঈশা চোখে গাঢ় করে কাজল দিতে দিতে বলল, হুম্মা আজই বিয়ে করছি। কিন্তু তুমি তো বাবাইকে আর ফোন করবে না বলে ডিসিশন নিয়েছো, তাহলে আমি কি ফোন করে জানাবো? শায়লা বেগম কাঁদতে কাঁদতে বললেন, এবার তোর বাবাই যদি বিবাহ বার্ষিকীতে বাসায় না আসে তাহলে আমি ডিভোর্স দিব, দেখিস। ঈশা শায়লা বেগমের দিকে উৎসুক হয়ে তাকিয়ে তারপর ড্রেসিং টেবিলের পাশে কর্নার থেকে লাল রঙের লিপস্টিক নিয়ে ঠোঁটে লাগাতে লাগতে বলল, ডিসিশন কি ফাইনাল? শায়লা বেগম হেঁচকি তুলতে তুলতে বললেন, হুম ঠিক আছে, আজ তো আমার বিয়ে। আমি বরং পরশু তোমাদের জামাইকে নিয়ে ডিভোর্সের জন্য অ্যাপ্লিকেশন করে আসবো। শায়লা বেগমের হেঁচকি উঠা আরো বেড়ে গেল। তবুও কোনোরকম বলল, হুম। তাই করার জামাইকে জিজ্ঞেস করিস সে শ্বশুরের পক্ষ নিবে নাকি শাশুড়ি?
ঠিক আছে। এশা একটা হাত খোপা করে নিয়ে তাতে বেলি ফুলের মালা পেঁচিয়ে নিল, তারপর কপালে ছোট্ট কালো টিপ পরে নিয়ে নিজেকে ভালোভাবে আয়নায় দেখে নিল। 3 তলায় এসে কলিং বেল বাজাতেই রাসু দরজা খুলে দিয়েছে। আপা, আপনি এমনিতেই সিনেমার নায়িকা গো মতো সুন্দর দেখতে, আর আজকে তো আপনারে একদম নায়িকা পূর্ণিমা পূর্ণিমা লাগতেছে। সত্যি বলছো রাসু ভাই? হো আপা, একদম সত্য কথা। এশা রাসুর কানে ফিসফিসিয়ে বলল, তোমার তাফসির ভাইজান কোথায়? রাসু ফিসফিস করে বলল, ভাইজান হের ঘরেই আছে। এশা এক গাল হেসে দিয়ে সামনে এগিয়ে গেল। ইকরা ফোনে কথা বলছিল, এশাকে দেখে কান থেকে ফোন নামিয়ে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, এত সাজের কারণ কি? কিছুই না আপু, এমনিতেই সাজতে ইচ্ছে করলো। আচ্ছা আপু, আমাকে কেমন লাগছে? সত্যি বলবো? হ্যাঁ, সত্যিটাই জানতে চাচ্ছি। তোমাকে তো সবসময় নায়িকা পূর্ণিমার ডুপ্লিকেট লাগে, আর আজ মনে হচ্ছে স্বয়ং নায়িকা পূর্ণিমা আমার সামনে উপস্থিত। মাশাআল্লাহ, খুব সুন্দর দেখাচ্ছে, দাঁড়াও যুবরানকে ভিডিও কল দিয়ে দেখাই। ইকরা কথা শেষ করে ভিডিও কল দিয়ে এশার সামনে ধরল। এশা মাথায় ঘুমটা টেনে বলল, দুলাভাই ভালো আছেন? আপনার সামনে কিন্তু এখন নায়িকা পূর্ণিমা দাঁড়িয়ে আছে। যুবরান ফোনের ওপাশ থেকে হো হো করে হেসে বলল, রহস্যময় গন্ধ পাচ্ছি বলে মনে হচ্ছে। তা নায়ক সাহেব রেডি আছে তো? এশা মিষ্টি করে হেসে বলল, নায়িকা রেডি থাকলেই চলবে দুলাভাই, আপনি বরং আগামীকালই চলে আসুন। ইকরা ফোনে কথা বলতে বলতে ড্রয়িং রুম ছেড়ে বেগুনিতে চলে গেল। এশাও আর দেরি না করে তাফসিরের ঘরে এসে ঢুকলো। তাফসির একটা আকাশি আর সাদা চেকের শার্ট পরে আছে। বাতাসে শ্যাম্পু করা চুলগুলো কপালে এসে খেলা করছে। আজ শোয়া হয়ে বই পড়ছিল। এশাকে এই মোহনীয় রূপে দেখে হাতে থাকা বইটি পড়ে গেল। নিজের অজান্তেই উঠে দাঁড়ালো এশার সামনে। এশা মুচকি হেসে গাইতে লাগলো, নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নের নেশা লাগিল রে, হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নের নেশা লাগিল রে। তাফসির নিজেকে সামলে নিয়ে চোখে মুখে রাগ ফুটিয়ে তোলার চেষ্টা করলো, তারপর তোতলাতে তোতলাতে বলল, তুমি আমার ঘরে কি করছো? যাও, বের হও বলছি। এশা মাথার ঘুমটা ফেলে দিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে বিছানায় বসতে বসতে বলল, এটা আপনার ঘর? কে বলল? আমার জানা মতে এটা আমার একমাত্র স্বামীর ঘর। তাফসির অবাক হয়ে বলল, মানে? মানে কিছুই না। আচ্ছা বলেন তো, আমাকে কেমন লাগছে? বিয়ে করার জন্য সাজা পারফেক্ট হয়েছে তো? তাফসির ফ্লোরে বসে পড়ল। প্রচুর ঘেমে গেছে এই ঠান্ডা আবহাওয়ার মাঝেও। খুব নার্ভাস ফিল করছে, এতটা নার্ভাস সে চাকরির ইন্টারভিউ দিতে গিয়েও হয়নি। কাবা কাবা গলায় প্রশ্ন করল, কার বিয়ে? এশা উৎসুক হয়ে তাফসিরের দিকে একটুখানি ঝুঁকে গিয়ে বলল, কেন, আপনার আর আমার বিয়ে? তাফসির উঠে দাঁড়ালো। কপালের ঘাম শার্টের হাতায় মুছে নিয়ে কাবা কাবা গলায় বলল, এশা আমাকে এক গ্লাস পানি দিবে। এশা রহস্যময় হাসি দিয়ে বলল, আজ তো নিজেকেই দিয়ে দিব, আর এক গ্লাস পানি কেন নয়? হয়। এশা পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, এই পানিটুকু এখন আপনার জন্য খুব বেশি প্রয়োজন ছিল। তাফসির এশার হাত থেকে গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে সবটুকু পানি শেষ করে ফেলল। এশা আবার বলল, রেডি তো এখন? মানে? এশা তাফসিরকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে চিৎকার করে বলতে লাগলো, বাঁচাও, কে কোথায় আছো? প্লিজ ভাইয়া, এমন করবেন না। তাফসির ভয় পেয়ে গেল, সে এইসবের কিছুই বুঝতে পারছে না। এশাকে থামানোর চেষ্টা করলো। এশা, তুমি এইসব কি বলছো? প্লিজ থামো, সবাই কি ভাববে এইসব শুনলে? প্লিজ থামো। এশা মিথ্যে কান্নার অভিনয় করে আবার বলছে, আমার সাথে এমন কেন করছেন? প্লিজ আমার সম্মান নষ্ট করবেন না, প্লিজ। এশার চিৎকার করা আরো বেড়ে গেল, এমন আরো আবল তাবল বকছে। তাফসির কি করবে ভেবে পাচ্ছে না। দিশেহারা হয়ে এশার হাত ধরে থামাতে চেষ্টা করলো। প্লিজ এশা, দোহাই লাগে তোমার, থামো বলছি।
কথা শেষ হওয়ার আগেই চিৎকার চেঁচামেচি শুনে ইকরা, হোসনে আরা বেগম, তোফায়েল আহমেদ রাসু এসে হাজির। সবাই ঘরে কি হচ্ছে তা বোঝার চেষ্টা করছে। ঈশা হোসনে আরা বেগমকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। তাফসির তাড়াতাড়ি করে বলল, বিশ্বাস করো মা, আমি কিছু করিনি। আপু বিশ্বাস করো, সব মিথ্যে নাটক করছে। ঈশার কান্নার জোর আরো বেড়ে গেল। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গিয়েছে, চোখের কাজল লেপটে একাকার অবস্থা। কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না, হেঁচকি তুলে যাচ্ছে শুধু। ইকরা তাফসিরের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, তুই মেয়েটার সাথে এমন কিভাবে করতে পারলি ভাই? তুই এমনটা করবি আমি কখনোই ভাবতে পারিনি। আই ক্যানট বিলিভ দিস। তোফায়েল আহমেদ বললেন, মামনি তুমি এই ঘরে এসেছিলে কেন? এসা কোন রকম হেঁচকি তুলতে তুলতে বলল, আমি তো আসিনি, এখান দিয়েই যাচ্ছিলাম। ভাইয়া ডেকে বললেন এক গ্লাস পানি দিতে, আমিও সরল মনে দিলাম, কিন্তু তারপরে। এসা আবার কাঁদতে লাগলো। তাফসির করুণ দৃষ্টিতে হোসনে আরা বেগমের পানে তাকালো। হোসনে আরা বেগম বললেন, রাসুজা কাজী নিয়ে আয়, আর আসার সময় এশার মাকেও সঙ্গে নিয়ে আসিস। হোসনে আরা বেগম এশার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। ইকরা আবার বলল, ছিছি, মেয়েটা কি সুন্দর করে সেজে আসো, একটু আগে আমাকে দেখালো, আমি জুবরানের সাথে কথা বলিয়ে দিলাম। ফুলের মতো মেয়েটাকে তুই এভাবে ছি, নিজেকে একটু সামলাতে পারলি না? হোসনে আরা বেগম শান্ত দৃষ্টি ছুড়ে দিলেন তাফসিরের দিকে। এই দৃষ্টির অর্থ এই যে, তোর মনে যদি এই ছিল তাহলে বলতি, আমাদের বিয়ে করিয়ে দিতাম। আমার ছেলে হয়ে কিনাছি। তাফসিরের প্রচন্ড অভিমান হলো। নিজের পরিবার এইভাবে তাকে অবিশ্বাস করলো, ভাবতেই কষ্ট হচ্ছে। এতদিনে তাকে এই চিনল, দুদিনের মেয়ের জন্য তাকে অবিশ্বাস করলো। রাগে অভিমানে আর একটা কথাও বলল না। যার যা ইচ্ছা করুক, আর কিছুই বলবে না বলে ঠিক করলো। কোন রকম ভাবে বিয়ে সম্পন্ন হলো। রাসু গিয়েছে পুরো বাড়িতে মিষ্টি দিতে, বাড়ির একমাত্র ছেলের বিয়ে বলে কথা। শেফালি মিষ্টির ট্রেটা রেখেই বলল, নেন সবাই মিষ্টি মুখ করেন। ইকরা একটা মিষ্টি নিয়ে জুবানকে বলল, বাবা নাও, তোমার একমাত্র মামার বিয়ের খুশিতে মিষ্টি খাও। জুবান কিছুই বুঝলো না, কিন্তু সে খুশি মনেই মিষ্টি খেয়ে নিল। শায়লা বেগম হাতের রুমাল রেখে হোসনে আরা বেগমের উদ্দেশ্যে বললেন, আপা নিন মিষ্টি খান, কিছুদিন পর আমাদের ডিভোর্সের মিষ্টিও খাওয়াবো। হোসনে আরা বেগম শায়লা বেগমের মুখের দিকে হতাশ হয়ে তাকিয়ে রইলেন। শায়লা বেগম তারপর নিজে একটা মিষ্টি নিয়ে কাঁদতে কাঁদতে খেতে লাগলেন। তোফায়েল আহমেদ খবরের কাগজ ভাঁজ করে রেখে বললেন, এই শেফালি ছেলের বিয়ের খুশিতে আজ আমি একটা মিষ্টি খেতেই পারি, কি বলিস? শেফালি সব শেষে তাফসিরের কাছে মিষ্টি ট্রে নিয়ে দাঁড়ালো। তাফসির এমন ভাবে অগ্নিদৃষ্টি নিয়ে তাকালো যে শেফালির কলিজার পানি শুকিয়ে চৌচির হয়ে গেল। এশা নিজের সাজ ঠিক করে তাফসিরের ঘর থেকে বেরিয়ে এসে তাফসিরের পাশে বসে বলল, শেফালি বুবু এখানে আসো। শেফালি পাশে এসে দাঁড়ালো ভয় ভয়। এশা মিষ্টি নিয়ে শেফালিকে খাইয়ে দিয়ে নিজে খেল। ইকরা এসে এশাকে বলল, মিষ্টি খাওয়া অনেক হয়েছে, এখন চলো। কোথায় যাব? কোথায় আবার? তাফসিরের ঘরে। রাত হয়েছে অনেক, তোমাদের এইসব সিনেমা শেষ হলে আমরা একটু ঘুমাবো। শেফালি অনেকটা চিৎকার করেই বলে ফেলল, ও আল্লাহ। ইকরা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। ঈশা বলল, কি হয়েছে শেফালি বুবু? তাফসির ভাইজানের দেখা আমার অনেক ডর লাগতেছে। ভাই এখানে এভাবে বসে না থেকে ঘরে যা, তুই যা চেয়েছিলি তাই হয়েছে। যা, বউকে নিয়ে ঘরে গিয়ে যত ড্রামা করার পর। আমার প্রচন্ড মাথা ধরেছে। তাফসির কিছুই বলল না, ঘরে চলে গেল। ঈশাও গেল পিছু পিছু। দুজনেই বসে আছে, কেউ কোনো কথা বলছে না। ঈশা গুনগুন করে গান গাইছে। তুমি এটা কেন করলে ঈশা? এভাবে বিয়ে করে তোমার কি লাভটা হলো বলতে পারো? আমি তো কিছু করিনি। আমাকে এইভাবে সবার সামনে ছোট না করলেও পারতে তুমি। কথা শেষ করার আগেই ঈশার যা করার তা করে ফেলল। তাফসিরের চোখ বড় বড় হয়ে গেল, মনে হচ্ছে চোখ ঠিকরে বেরিয়ে আসবে। শিরদার বেয়ে এক ঠান্ডা স্রোত বয়ে গেল। 1 ঘন্টা যাবত কিভাবে ছাদে বসে আছে তাফসির। ঈশা যে এমন কিছু একটা করে বসবে।
মাথাটা হেঙ্গ হয়ে আছে। তখন কি করলো এসা এটা? শাড়ির আঁচলটাই বুক থেকে নামিয়ে বিয়ের খবরটা পেতেই যুবরান শ্বশুর বাড়িতে এসে হাজির। এতদিন আসি আসি করেও আসা হয়ে ওঠেনি নানান কাজের ব্যস্ততায়, তবে এবার সমস্ত কাজ ফেলে ছুটে আসতে হলো একমাত্র শালাবাবুর বিয়ে বলে কথা। দুলাভাই এসেছে শুনেই তাফসিরের চোখে মুখে হাসির ঝলক দেখা দিয়েছে। তার একমাত্র মুশকিল আসানি হলো যুবরান, তাই তো দুলাভাই এসেছে শুনেই ইকরার রুমে ছুটে এসেছে। কিন্তু কখন থেকে কিছু বলতে যেও বলতে পারছে না। যখনই তাফসির মুখ খুলে কিছু বলার জন্য তখনই যুবরান থামিয়ে দিচ্ছে। তাফসিরকে বসিয়ে রেখেই ফ্রেশ হয়ে বসতে বসতে বলল, শালাবাবু বিয়েটা তাহলে করেই ফেললে? তাফসির একটু স্বস্তির নিঃশ্বাস ছেড়েই বলল, দুলাভাই আমি কি এখন আপনার সাথে একটু কথা বলতে পারি? একটু কেন? অনেক কথাই বলতে পারো, কিন্তু তোমার বোন কোথায়? আসার পর থেকে ইকরাকে একবারের জন্য দেখলাম না। আপু একটু শপিং করার জন্য বেরিয়েছে, এসে যাবে কিছুক্ষণের মধ্যেই। তাফসির দরজার দিকে একবার আর চোখে দেখেই গড়গড় করে বলতে লাগলো, দুলাভাই আমাকে বাঁচান। ওই মেয়ে কিছুদিনের মধ্যেই আমাকে পাগল বানিয়ে পাগলা গারদে পাঠিয়ে দিবে। এতদিন বাহিরে জ্বালিয়েছে আর এখন ডাইরেক্ট আমার বেডরুমে পার্মানেন্টলি জায়গা করে নিয়েছে। আমার ঘরে এখন আমায় থাকা দায় হয়ে গেছে। কাল রাতে তো বলতে গিয়েও থেমে গেল তাফসির। এইসব কথা বলা যায় নাকি? ওই মেয়ের তো লজ্জা নেই, কিন্তু আমার তো আছে। যুবরান উৎসুক হয়ে জিজ্ঞাসা করল, কাল রাতে কি শালাবাবু? কিছু না দুলাভাই, আপনি কিছু একটা করুন, এই মেয়ের হাত থেকে আমাকে বাঁচান। যুবরান গম্ভীর স্বরে বলল, কিন্তু আমি তো শুনলাম তুমি। তাফসির মুখের কথা কেড়ে নিয়ে বলল, না দুলাভাই, ওই সব নাটক। আমি কিছুই করিনি, ওই মেয়ে আমাকে ফাঁসিয়েছে। সব সব মিথ্যা। আমি কি কখনো এই কাজ করতে পারি? ওয়েট, ভাবতে হবে কি করা যায়। তখনই এসে শরবতের গ্লাস হাতে এসে হাজির। মিষ্টি করে হেসে যুবরানের দিকে গ্লাসটা দিই। দুলাভাই নিন, আপনি কতটা জার্নি করে এসেছেন, এটা খেলে টার্ডনেসটা কেটে যাবে। তাফসির রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার কি ভদ্রতা জ্ঞান বলতেও কিছু নেই? কারো ঘরে প্রবেশ করার আগে যে অনুমতি নিতে হয় এটুকুও জানো না। যুবরান তাফসিরকে থামিয়ে দিয়ে বলল, নায়িকা পূর্ণিমা স্বয়ং আমার ঘরে এসেছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না, তাও আবার আমার জন্য শরবত নিয়ে এসেছে। এসা হেসেই বলতে লাগলো, দুলাভাই অনেকদিন পর আপনাকে পেলাম। আজ কিন্তু রাতে সবাই একসাথে লুডু খেলব। আপনাকে ছাড়া তো লুডু খেলা জমেই উঠে না। হ্যাঁ অবশ্যই খেলব। তাফসির রেগে বলল, দুলাভাই আমি কিন্তু আপনার সাথে জরুরি কথা বলছিলাম। আরে শালাবাবু, তোমার জরুরি কথা পরেও বলতে পারবে, আমি তো আছি। এসা হঠাৎ হাসতে হাসতে ফ্লোরে বসে পড়ল। তাফসির আর যুবরান প্রশ্নবোধক দৃষ্টি নিয়ে তাকালো, কিন্তু এসা হেসেই যাচ্ছে। যুবরান বলল, নায়িকা পূর্ণিমার আবার কি হলো? হাসির রহস্য কি? এসা কোন রকম হাসি থামিয়ে বলল, দুলাভাই দেখুন, আপনার শালাবাবু এক পায়ে নিজের জুতো পড়েছে, আরেক পায়ে আমারটা। যুবরান তাফসিরের পায়ের দিকে তাকিয়ে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেতে লাগলো। তাফসির লজ্জায় মাথা চুলকিয়ে করুণ দৃষ্টিতে যুবরানের দিকে তাকালো। যুবরান হাসতে হাসতে বলল, তা শালাবাবু বউকে এতই ভালোবাসো যে বউয়ের জুতা পরা শুরু করে দিয়েছ? হ্যাঁ দুলাভাই, উনি আমাকে অনেক ভালোবাসে। তাফসির অবাক হয়ে এশার দিকে তাকালো। কঠিন গলায় বলল, আমি কাউকে ভালোবাসি না। টেনশনে আছি তাই ভুলে এমন হয়ে গিয়েছে। বলেই তাফসির রেগে ঘর থেকে বেরিয়ে গেল। যুবরান আর এশা দুজন সমান তালে ঘর কাঁপিয়ে হাসতে শুরু করলো। ইকরা বাসায় ফিরেই কোমর বেঁধে রান্নায় লেগে পড়েছে। বিয়েটা যেভাবেই হোক না কেন নিজেদের মতো করে বৌভাত করাই যায়। তারপর আবার এতদিন পর যুবরান এসেছে, তাই নিজেই রান্নার দিকটা সামলাচ্ছে। এশাকে শুধু পায়েসটা রাঁধতে দিয়েছে। নতুন বউ পায়েস রেঁধে সবাইকে মিষ্টি মুখ করাবে, এটাই নিয়ম। ইকরা এশাকে উদ্দেশ্য করে বলল, এশা পায়েসটা ঠিকভাবে রান্না করো।
তাফসিরই কিন্তু প্রথমে মুখে তুলবে। ঠিক আছে আপু। শেফালি দৌড়ে এসে রান্নাঘরে ঢুকলো। এশা আফা ও তাফসির ভাইজানে দেখলাম ছাদে এক মায়ের লগে কথা বলতেছে। তাও হাইসা হাইসা, আমার মনে হয় ওইটা ভাইজানের প্রেমিকা। ইকরা বিরক্ত হয়ে বলল, শেফালি রান্নায় ডিস্টার্ব করিস না। এশা শেফালির কানে ফিসফিসিয়ে বলল, শেফালি বুবু, ওখানে দেখো ঝাড়ু আছে আর ফ্রিজে দেখো ডিম আছে। ঝাড়ুটা ওই মেয়ের জন্য প্রয়োগ করবে আর ডিম তোমার তাফসির ভাইজানের উপর। শেফালি এশার কথা মতো ঝাড়ু আর ডিম নিয়ে রান্নাঘর ত্যাগ করলো। এশার আগে ফুসতে ফুসতে পায়েস রান্না করতে লাগলো। হঠাৎ কপালের ঠিক মাঝ বরাবর কিছু একটা পড়তেই তাফসির চমকে উঠে কপালে হাত দিয়ে দেখে ডিম। পুরো মুখে মাখামাখি অবস্থা। ঘটনা বুঝে ওঠার আগেই আরেকটা ডিম এসে পড়ল মুখে। রেগে সামনে তাকাতেই দেখতে পেল শেফালি ঝাড়ু হাতে দাঁড়িয়ে। শেফালি সামনে এগিয়ে এসে বলল, ভাইজান, আমার কোনো দোষ নাই, আফায় যা বলছে আমি তাই করলাম। তাফসিরের প্রচন্ড রাগ হচ্ছে, মন চাচ্ছে এই শেফালি নামক পাগলের প্যাকেচাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে। শেফালি এবার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে বলল, এই ছিনতাইকারী আফা এসা আফায় বলছে আপনারে ঝাড়ু পেটা করতে। শেফালির বলতে দেরি, কিন্তু ঝাড়ু পেটা করতে একটুও দেরি হয়নি। শেফালি নিজের মতো করে ঝাড়ু দিয়ে মারতে লাগলো। মেয়েটাও মাগো বলে চিৎকার করতে করতে নিচে দৌড় লাগালো। ঘটনার আকস্মিকতায় তাফসির বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। শেফালিও মেয়েটার পিছু পিছু রোবটের মতো চলে গেল। ড্রয়িং রুমে এসেই তাফসির চিৎকার চেঁচামেচি করছে। রাসু ছুটে আসতেই তাফসিরের অবস্থা দেখে হাসতে হাসতে ফ্লোরে লুটিয়ে পড়ল। শেফালি ছুটে এসে বলল, ভাইজান, আমি কি সবাই রে ডাকুন? তাফসির শেফালির কথায় কান না দিয়ে এসা এসা বলে ডাকতে লাগলো। এসা খুন্তি হাতে দৌড়ে এসে বলল, দেখুন তো ভাইসে চিনি ঠিক আছে কিনা। তাফসির দাঁতে দাঁত চেপে বলল, তুমি শেফালিকে বলেছো আমার গায়ে ডিম ছুটতে? এসা এক গাল হেসে বলল, হ্যাঁ বলেছি তো, আমার খুব ডিম ভাজা খেতে ইচ্ছে করছিল, তাই বললাম আপনার গায়ে ডিম ছুটতে। আসুন আসুন, আপনাকে ফ্রাই করবো এখন। হোসনে আরা বেগম এসে বললেন, কিরে তোর এই অবস্থা কেন? মা, আমি কিন্তু খুব রেগে গিয়েছি। এই পাগলগুলোকে কি তুমি বাসা থেকে বের করবে, নাকি আমি বাড়ি ছেড়ে চলে যাব? কি হয়েছে বলবি তো? তাফসির রাগে কটমট করতে করতে বলল, এশা শেফালিকে বলেছে আমাকে ডিম ছুঁড়ার জন্য, আর নিচলায় যে নতুন ভাড়া এসেছে আসলাম আঙ্কেল, তার মেয়ে তাইফাকে বলেছে ঝাড়ু পেটা করতে। শেফালি ঠোঁট উল্টিয়ে বলল, বাড়িওয়ালি খালাম্মা গো, আমার কি দোষ বলেন? ওই ছিনতাইকারী আপা আমাগো ভাইজানের সাথে কি হাইসা হাইসা কথা বলতেছিল, আপনি যদি দেখতেন। তাফসির ধমক দিয়ে বলল, তুমি ওকে ছিনতাইকারী বলছো কেন? উনি আমাকে এসা আফার থেকে আপনারে ছিনতাই করতে আসছে, তাই এর নাম দিচ্ছি আমি ছিনতাইকারী আপা। ভাইজান, সুন্দর হয়েছে না নামটা? তাফসির আবার একটা ধমক দিতেই শেফালি ও মাগো বলে ড্রয়িং রুম ত্যাগ করলো। এসাও চুপচাপ এখান থেকে কেটে পড়া সেও মনে করলো, কিন্তু তাফসির পিছন থেকে এশার হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে গেল। এশা হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আমাকে এখানে নিয়ে আসলেন কেন? তুমি না ডিম মিশ্রিত হাজবেন্ড ফ্রাই খেতে চাইলে, তাই নিয়ে আসলাম। এশা চোখ বড় বড় করে তাকালো। তাফসির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। এশার দুই বাহু শক্ত করে চেপে ধরে নিজের গালে লেগে থাকা ডিম এশার গালেও ঘষে ঘষে লাগিয়ে দিতে লাগলো। এশার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল, শিউরে উঠল সমস্ত শরীর, হাতে থাকা খুন্তিটাও পড়ে গেল। তাফসির এশাকে ধাক্কা দিয়ে সরিয়ে ওয়াশরুমে পা বাড়ালো। এশা গালে হাত দিয়ে বিড় বিড় করে বলল, এমন ডিমময় ভালোবাসা পাওয়ার জন্য হলেও আমি 1000 বার ডিম ছুটতে রাজি। সবাই একসাথে খেতে বসেছে। তোফায়েল আহমেদ খেতে খেতেই খবরের কাগজে চোখ বুলিয়ে যাচ্ছেন। হোসনে আরা বেগম রেগে গিয়ে বললেন, বিয়েটা এই খবরের কাগজকে করলেই পারতে, আমাকে শো করার কোনো প্রয়োজনই ছিল না। তোফায়েল আহমেদ চোখ তুলে একবার তাকিয়ে দেখল হোসনে আরা বেগমের মুখের পানে, তারপর এশাকে উদ্দেশ্য করে বলল, বৌমা পায়েসটা দাও। ইকরা বলে উঠল, না বাবা, ওটা আগে ভাই খাবে।
এশা ভাইকে পায়েস দিয়ে সবাইকে দিয়ে দাও। এশা মিষ্টি হেসে তাফসিরকে এক বাটি পায়েস এগিয়ে দিয়ে এক এক করে সবাইকে দিল। যুবরান হেসে হেসে বলল, নাও শালাবাবু, মুখে দাও। এটা কিন্তু পায়েস নয়, শুধু তোমার বউয়ের তরফ থেকে এক বাটি ভালোবাসা। ইকরা বিরক্ত হয়ে বলল, ভ্যাবলার মতো তাকিয়ে না থেকে শুরু কর। তাফসির এক চামচ পায়েস মুখে দিতেই সবাই খেতে শুরু করে দিল। তাফসির যে মুখে চামচ ঢুকিয়েছে এখনো বের করেনি, চোখ বড় বড় করে সবার দিকে চোখ বুলালো। সকলে দিব্যি পায়েস খেয়ে যাচ্ছে। তোফায়েল আহমেদ বললেন, খুব ভালো হয়েছে, আমাকে আরেকটু দাও। হোসনে আরা বেগম এশাকে থামিয়ে দিয়ে কঠিন গলায় বললেন, অনেক খেয়েছো, আর খেতে হবে না। যুবরাজ খেতে খেতে বলল, এমন পায়েস আমি কখনো খাইনি। চেয়ারে দেছ না কি শালাবাবু, চামচ কি শুধু মুখে ধরেই রাখবে নাকি খাবে? তাফসির অসহায় দৃষ্টিতে এশার দিকে তাকালো। এশাও সেই সুযোগে চোখ মেরে দিয়েছে। তাফসির কোন রকম মুখের পায়েসটুকু গিলে বলল, আমি আর খেতে পারছি না, বলেই দৌড় লাগালো। যুবরাজ পিছু থেকে ডাকতে লাগলো, আরে শালাবাবু, শালাবাবু, কি হলো? তাফসির ওয়াশরুমে ঢুকেই পানি দিয়ে কুলকুচি করতে লাগলো। পুরো মুখ যেন লবণের তেতো হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত এই মেয়ে তাকে লবণের পায়েস খাইয়ে ছাড়লো। অনেকক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিল। অনেকক্ষণ যাবৎ কলিং বেল বেজেই চলেছে। শেফালি একটু সাজতেন বসেছিল, কিন্তু বাধ্য হয়ে অর্ধেক সাজিয়ে আসতে হলো দরজা খোলার জন্য। শেফালি ঠোঁটের উপরিভাগে লিপস্টিক লাগিয়েছে, নিচের ঠোঁট বাকি, এক চোখে কাজল। দরজা খুলেই কোমরে হাত দিয়ে বলল, কারে চাই? জি, এশা ম্যাডাম আছে। ও হেসা আফারে খুঁজছেন। আসেন আসেন, ভিতরে আসেন। ভদ্রলোক দুই হাতে মোটা ফ্রেমের চশমাটা ঠিকভাবে চোখে পড়ে নিয়ে ভিতরে ঢুকলো। শেফালি বলল, বসেন। ভদ্রলোক বসতে বসতে বলল, আপনাকে সুন্দর দেখাচ্ছে। শেফালি উৎসুক হয়ে জিজ্ঞাসা করল, সত্যি বলতেছেন? জি। আপনি বসেন, আমি সবাইরে ডাকতাছি। শেফালি যেতে নিয়েও আবার পিছু ফিরে খুশিতে গদগদ হয়ে বলল, থাঙ্কু থাঙ্কু। তোফায়েল আহমেদের মুখোমুখি সোফায় বসে আছে ভদ্রলোক। হোসনে আরা বেগম তোফায়েল আহমেদের পাশেই বসে আছে। যুবরান আর তাফসির ভদ্রলোকের পাশেই বসেছে। ইকরা আর এশা তোফায়েল আহমেদের পিছনের দিকটায় দাঁড়িয়ে আছে। শেফালি অর্ধেক সাজেই সবার দিকে উৎসাহ দৃষ্টিতে তাকিয়ে আছে। তোফায়েল আহমেদই প্রথমে মুখ খুললেন, তোমার নাম? চশমা ঠিক করতে করতে ভদ্রলোক বলল, জি, আমার নাম মাহফুজ। এখানে কেন? কাকে চাই? মাহফুজ পকেট থেকে রুমাল বের করে কপালে জমে থাকা ঘাম মুছতে মুছতে উত্তর দিল, জি, আমি এশা ম্যাডামকে বিয়ে করতে চাই। এই কথা শোনার পর সবাই একসাথে বলে উঠল, কি? মাহফুজ চশমাটা ঠিক করে সবগুলো দাঁত বের করে হি হি করে হেসে মাথা নিচু করে লজ্জা সহিত জবাব দিল, জি। মুহূর্তেই পরিবেশ থমথমে বিরাজ করতে লাগলো। একে অন্যের মুখ দেখছে। মাহফুজ চশমাটা ঠিক করতে করতে বলল, জি, আমি সেদিন এশা ম্যাডামকে হাসপাতালে দেখেছিলাম, তারপরই হয়ে গেল। যুবরান কয়েকটা কাশি দিয়ে বলল, কি হয়ে গেল? মাহফুজ লাজুক হাসি দিয়ে বলল, জি, প্রণয়। তোফায়েল আহমেদ সবাইকে চোখে ইশারায় শান্ত থাকার নির্দেশ দিয়ে শান্ত গলায় বললেন, তাহলে এখন আমরা কি করতে পারি? জি, আপনার আপত্তি না থাকলে আমি এশা ম্যাডামকে বিবাহ করতে চাই। আমি পেশায় একজন ডাক্তার। মালিবাগ নিজের একটা ফ্ল্যাট আছে, বাবা মা ছোটবেলায় মারা গিয়েছে। চাচির কাছেই মানুষ, বেশ কিছুদিন আগে তিনিও ইন্তেকাল করেছেন। মাহফুজ চোখের চশমা খুলে পকেটে রেখে হাউমাউ করে কাঁদতে লাগলো। শেফালিও সাথে মরাকান্না জুড়ে দিয়েছে। বিলাপ করতে লাগলো, ও আল্লাহ, কই ভালা ভাইজান্ডারে তুমি কেন এতিম বানায় দিলা গো? এখন ভাইজান্ডার কি হইব গো? হোসনে আরা বেগম ধমকে সুরে বললেন, এভাবে কাঁদছিস কেন? মনে হচ্ছে আজই ছেলেটার বাবা মা মারা গিয়েছে। ও বাড়িওয়ালি খালাম্মা গো, আজকা মরে নাই তো কি হইছে? মরছে তো।
তখন তো কানবার পাই নাই, তাই এখন কানবার লাগছি। শেফালি মাহফুজকে উদ্দেশ্য করে বলল, ভালা ভাইজান, বউ চিন্তা করবেন না, এসা আপার লগে আপনার অবশ্যই বিবাহ হইল। আহারে বাপ মা মরা পলারা মুখখানা শুকায় গেছে। আপনি বসেন, আমি আপনারে এখনই খাইতে দিতেছি। তোফায়েল আহমেদ বললেন, ইকরা, মাহফুজকে ওর থাকার ঘরটা দেখিয়ে দে। এসা যেদিন রাজি হবে সেদিন আমাকে বলিস, কাজীটিকে বিয়ে দিয়ে দিব। তোফায়েল আহমেদ কথা শেষ করে নিজের ঘরে চলে গেলেন। ইকরা মাহফুজকে বলল, আপনি আমার সাথে আসুন। মাহফুজ পাঞ্জাবির হাতায় চোখ মুছে চশমাটা ঠিক করে পরে নিয়ে ইকরাকে অনুসরণ করলো। এসা মিষ্টি হেসে রান্নাঘরে ঢুকলো শেফালিকে সাহায্য করার জন্য। এক এক করে সবাই চলে গেল, কিন্তু তাফসীর নিজের জায়গায় ঠায় বসে রইল। তারই চোখের সামনে তার বউকে অন্য একজন বিয়ের প্রপোজাল দিয়ে গেল, আর তার ফ্যামিলিও সাপোর্ট করে গেল। রাগে দুঃখে নিজের মাথার চুল নিজেই টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করল। আবার এই আহম্মক নাকি তারই চোখের সামনে ঘুরে বেড়াবে। তাফসীর বিড় করে বলল, ইম্পসিবল। মাহফুজকে বেশ যত্ন করে খাওয়ালো শেফালি। এসব সাহায্য করলো। শেফালির প্রশংসা করেছে মাহফুজ। তাই মাহফুজের মতো ভালো ছেলে আর একটাও নেই দুনিয়াতে শেফালির মধ্যে। শেফালির মন পেতে হলে তাকে কষ্ট করে বেশি কিছু করতে হয় না, ব্যাস একটুখানি প্রশংসা করে দিলেই হলো। আর মাহফুজ নিজের অজান্তে সেটাই করেছে। তাফসীর নিজের ঘরে দুর্দণ্ড স্থির হয়ে বসে থাকতে পারছে না। একবার বসছে, একবার উঠে ঘরময় পায়চারি করে যাচ্ছে, আর বারবার উকি দিয়ে দেখছে এসা কি করছে। এসাকে মাহফুজের সামনে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলতে দেখে যেন মন আরো বেশি অশান্ত হয়ে যাচ্ছে। অবশেষে তাফসীরের সকল অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে এসা তাফসীরের ঘরে এলো। তাফসীর এসাকে আসতে দেখে একটা বই নিয়ে পড়ার ভান ধরে ঘাপটি মেরে বসে রইল। এসা ঘরে এসেই নিজের যাবতীয় জিনিসপত্র একটা ব্যাগে নিয়ে নিল। তাফসীর চোরের মতো লুকিয়ে লুকিয়ে বইয়ের ফাঁকে এসাকে দেখছিল। এসা বেরিয়ে যাওয়ার আগেই তাফসীর এসার হাত ধরে ফেলল। এসা বলল, ভাইয়া হাতটা ছাড়ুন, ঘুম পেয়েছে, ঘুমাবো। ঘুমাবে ভালো কথা, কিন্তু ব্যাগপত্র নিয়ে চললে কোথায়? ওহ, 1 সেকেন্ড। আমাকে তুমি কি বললে? ভাইয়া? আমি তোমার ভাইয়া। আমি আপনার পাশের ঘরেই আছি। এখন থেকে ওখানেই ঘুমাবো। আর ভাইয়া ডাকে আপত্তি কি? তাফসীর কিছুই বলল না, দাঁতে দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। এসা তাফসীরের দিকে এগিয়ে এসে কানের কাছে মুখ নিয়ে বলল, আপনার ঘরে থাকতে দেখলে মাহফুজ সাহেব মাইন্ড করবেন। আর ভাইয়া বলার কারণও এটা। এসা চট করে তাফসীরের কানে আর ঘাড়ের দিকে কিছু চুমু খেয়ে বেরিয়ে এলো। তাফসীর 2 হাতে কান আর ঘাড় চেপে ধরে ফ্লোরে বসে পড়ল। মনে হচ্ছে শরীরে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। সেদিনও মনে হয়েছিল বুকে কেউ আগুন ধরিয়ে দিয়েছিল। তাফসীর অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিল, এসা হন্তদন্ত হয়ে দৌড়ে এসে বলল, আমাকে একটু কোর্টে নামিয়ে দিলেই হবে। কেন? ডিভোর্সের জন্য অ্যাপ্লিকেশন করতে যাব। ডিভোর্সের কথাটা শুনেই তাফসীরের গলা শুকিয়ে এলো। ভয়ার্ত চোখে এসার দিকে তাকালো। কিছু একটা বলতে যাওয়ার আগেই মাহফুজ পিছন থেকে এসে বলল, এসা ম্যাডাম, আপনি আমার সাথে যেতে পারেন। আমার গাড়ি দিয়ে হাসপাতালে যাওয়ার পথে ড্রপ করে দিব। এসা মিষ্টি হেসে বলল, শিওর। ওদের যাওয়ার পথে তাফসীর শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। 2 পা ছড়িয়ে দিয়ে ফ্লোরে বসে পড়ল। এসা ডিভোর্স পর্যন্ত ভেবে ফেলেছে। ভাবতেই বুকে হাহাকার করতে লাগলো। এসা তার সাথে এমন কেন করছে? তার অপরাধটা কোথায়? মা তোমার আর বাবার ডিভোর্সের ব্যবস্থা করে এসেছি। শায়লা বেগম রুমালে হাতের কাজ করছিলেন, মেয়ের কথা শুনে থমকে গেলেন। দৃঢ় কণ্ঠে বললেন, ভালো করেছিস। তোর কথা শেষ হলে আমি ঘরে যাব। এসা শায়লা বেগমের হাত 2 হাতের মুঠোয় নিয়ে বলল, মা একটা গান শুনবে? না, আজ আমার মনটা খুব খারাপ। আমার তোমাকে একটা গান শোনাতে ইচ্ছা করছে। এসা শায়লা বেগমের মুখের পানে তাকিয়ে গান গাইতে লাগলো। জলে ভাসা পদ্ম আমি, শুধুই পেলাম ছলনা। ও আমার সহেলি।
আমার নাই তো কোথাও কোনোটাই। বুকের জ্বালা কোথায় যে জুড়াই, বুকের জ্বালা কোথায় যে জুড়াই, ও আমার সহেলি। আমার নাই তো কোথাও কোনোটাই। ছোঁয়া চন্দন ফুলের মালা, নাই তো এ কপালে। সুখ যে আমার সতীন কাটা, ছেড়েছে কোন কালে। বেশ বসনে কাজ কি আমার, কারে বা দেখাই, আমি কারে বা দেখাই, ও আমার সহেলি। আমার নাই তো কোথাও কোনটাই। পাঁচজনে যে বলে আমায় কলঙ্কিনী রাধা, একুল উকুল নাই তো আমার, পদে পদে বাধা। কে যে দেবে পারের করি, কোথায় তারে পাই, আমি কোথায় তারে পাই, ও আমার সহেলি। আমার নাই তো কোথাও কোনটাই। বুকের জ্বালা কোথায় যে জুড়াই, বুকের জ্বালা কোথায় যে জুড়াই, ও আমার সহেলি। আমার নাই তো কোথাও কোনটাই। শায়লা বেগম কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে গেল। শেফালি এশার গান শুনে অনেক আগেই এসে পাশে বসেছিল। শেফালি বলল, আফা গো, আপনার মনটা কি আজকা অনেক খারাপ। এশা মুখে কিছুই বলল না, শুধু ডানে বামে মাথা দুলিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। শেফালি আবার বলল, আফা দেখেন আমারে মেলা সুন্দর লাগতাছে না, এভাবে অর্ধেক সেজে ঘুরছো কেন। ভালা ভাইজান বলছে আমারে এই সাজে সুন্দর লাগে। ঈশা শেফালির হাত ধরে বলল, মাহফুজ সাহেবের চয়েস আছে বলতে হয়। তোমাকে আসলেই সুন্দর লাগছে, তবে চুলে দুটো বেনি করেছো কেন। বেনিও একটা করো আর এক পাশে চুলে ছেড়ে দাও। শেফালি লাজুক হাসি দিয়ে বলল, আমার সলেমান খান তো আমার এই সাজে দেখলে চোখে ফেরাবার পারবো না। সেদিনের পর থেকে শেফালি এক চোখে কাজল, এক ঠোঁটে লিপস্টিক, এক পাশের চুলে বেনি করে এই অদ্ভুত সাজেই ঘুরে বেড়ায়। রাতে খাবার টেবিলে মাহফুজকে নিয়ে বেশ হাসি ঠাট্টা করা হলো। ঈশা মাহফুজের পাশেই খেতে বসেছিল। তাফসির শুধু খাবার নেড়ে উঠে গিয়েছে, কিছুই খায়নি। মাহফুজের ঘরে পানির বোতল রেখে নিজের ঘরের দিকেই যাচ্ছিল ঈশা। তখনই ঈশার মুখ চেপে ধরে কেউ একজন টেনে একটা ঘরে নিয়ে গেল। ঘরে আসতেই ঈশাকে ছেড়ে দিতেই ঈশা জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে দেখলো সেই কেউ একজন আর কেউ নয়, তাফসির। তাফসির দরজা বন্ধ করে ঈশার দিকে একটু এগিয়ে বলল, মাহফুজ ছেলেটার সাথে এত হেসে হেসে কথা বলার কি আছে, আর সবসময় দেখি এই ছেলের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছ। ঈশা বিছানায় বসতে বসতে বলল, মানুষ মানুষের সাথে কথা বলবে, এটাই তো স্বাভাবিক, তাই না। আর হাসতে তো টাকার প্রয়োজন হয় না, তাই হেসে হেসেই কথা বলি। তাফসির ঈশার পাশে বসে বলল, তুমি কি সত্যি ডিভোর্সের ব্যবস্থা করে এসেছো। ঈশা হাই তুলতে তুলতে বলল, মিথ্যে মিথ্যে ডিভোর্সের ব্যবস্থা আবার করে কিভাবে। ডিভোর্স যেহেতু দিবে তাহলে এত নাটকবাজি করে বিয়ে করলে কেন। আমার জীবনটা কি তোমার খেলনা মনে হয়। তাফসির বেশ রেগে গিয়েছে। ঈশা তাফসিরের রাগকে পাত্তা না দিয়ে উঠে দাঁড়ালো চলে যাওয়ার জন্য। তাফসিরের এবার প্রচন্ড মেজাজ খারাপ হলো, এই মেয়ে তাকে পাত্তাই দিচ্ছে না। তাফসির ঈশার এক হাত পিছনে মুড়ে ধরল। এই মেয়ে কথা কানে যাচ্ছে না। আমাকে কি মানুষ বলে মনে হয় না তোমার। যখন যা খুশি তাই করছো, যে সীমা অতিক্রম করে ফেলছো তুমি। ভায়া হাতটা ছাড়ুন, ব্যথা পাচ্ছি। তাফসির জোরে চিৎকার করে বলল, আমি তোমার কোন জন্মের ভাই লাগি। একদম ভাইয়া বলবে না, নয়তো আজ খুন করে ফেলবো তোমায়। চিৎকার করছেন কেন। মাহফুজ সাহেব শুনতে পেলে কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। তাফসির দাঁতে দাঁত চেপে বলল, ও এখন আমাকে রেখে ওই মাথা মোটা মাহফুজকে মনে ধরেছে, নাকি ওই মাথা মোটা ছাগলটার টাকা দেখে আমাকে দিয়ে পোষাচ্ছে। ঈশার এবার প্রচুর মেজাজ খারাপ হলো। এতদিন সে মাথা মোটা বলে জানতো, এখন দেখছে মাথা সম্পূর্ণ ফাঁকা, কিলু বলতে ছিটে ফোটাও নেই। আপনি আমাকে ছাড়বেন, নাকি আমি নিজেই এখন চিৎকার করব। তাফসির এবার ঈশার অভাবনীয় কাজটাই করে ফেললো। ঈশা তাফসিরকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, আপনি কি মানুষ নাকি অন্য কিছু। এভাবে কেউ ঠোঁটে কামড় দেয়। তাফসির ঈশার কথায় কোনো গুরুত্ব না দিয়ে ঈশার হাত ধরে অন্যায় করে বলল, প্লিজ ঈশা, ডিভোর্সটা নিয়ে আরেকবার ভাবো। এত ভাবতে পারবো না। আগামী শুক্রবার বিয়ের সব ব্যবস্থা করে ফেলেছে আপনার বাবা। ঈশা ঘর ছেড়ে বেরিয়ে আসার জন্য পা বাড়াতেই তাফসির কঠিন গলায় বলল,
আমি আগুন জ্বালিয়ে দিব, খুন করে ফেলবো, সবকিছু তছনছ করে দিব। বিয়ের আয়োজন চলছে, শেফালি খুব খুশি মনে সব কাজ করে যাচ্ছে, কারণ তার ভালা ভাইজানের বিবাহ। তেমন কোনো আয়োজন নেই, নিজেদের মাঝে ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমেই বিবাহ সম্পন্ন হবে। একটু পর কাজে আসলেই বিয়ে পড়ানো হবে। মাহফুজ গলায় হালকা কাজের টুকটুকে লাল রঙের পাঞ্জাবি পরে বর সেজে প্রস্তুত। শেফালি টেবিলে মিষ্টির প্লেট রেখে গালে হাত দিয়ে অবাক হওয়ার ভঙ্গিমা করে বলল, ওরে আল্লাহ, কি যে সুন্দর লাগতাছে আপনারে আইজকা। ভালা ভাইজান গো, একটা প্রশ্ন করতাম যদি আপনি অনুমতি দেন। মাহফুজ লাজুক হেসে চশমা ঠিক করতে করতে বলল, জি বলেন। শেফালি আশেপাশে তাকিয়ে দেখে নিল কেউ আছে কিনা। না, কেউ নেই। তারপর ফিসফিসিয়ে বলল, জানি কথাটা খুবই গোপনীয়, এইসব কথা কাউরে বলতে হয় না, তবু আমারে যদি একটু বলতেন তাইলে আমিও একটুখানি দিতাম। কথা দিতাসি আপনারে, আমি ত্রিভুবনে কাউরে এই কথা বলতাম না। জি, কিসের কথা জানতে চাচ্ছেন আপনি? ওমা, কিছুই জানেন না মনে হইতাছে। মাহফুজ ভেবাচাকা খেয়ে গেল। শেফালি কি জানতে চাচ্ছে এইসব গোপনীয় কথা? শেফালিও একটু দিতে চাইছে। কি দিতে যাচ্ছে শেফালি? শেফালি এবার আগের বারের থেকেও গলা নামিয়ে ফিসফিস করে বলল, ওই যে যেইটা আপনি দেন, ফর্সা হওয়ার ক্রিম, এইটার কথা বলতাছি। মাহফুজ চোখ বড় বড় করে তাকিয়ে রইল শেফালির দিকে। ফর্সা হওয়ার ক্রিম? সে আবার কখন এইসব ইউজ করতে শুরু করেছে? যতদূর মনে পড়ছে সে কখনোই মুখে এইসব হাবিজাবি কিছু লাগায় না। আজকাল ক্রিম জাতীয় প্রোডাক্ট গুলোতে বিভিন্ন কেমিক্যাল ইউজ করা হয় যা স্কিনের জন্য মারাত্মক ক্ষতিকারক। আর সে একজন ডাক্তার হয়ে কিনা এইসব হাবিজাবি লাগাবে? ইম্পসিবল। জি, আমি এইসব ইউজ করি না। ওমা গোমা, কি বলতেছেন? তাইলে আপনারে আজকা এত বাইট লাগতাছে কেন? জি, ওটা বাইট হবে না, ব্রাইট হবে। শেফালি মুখ বাঁকিয়ে ভিঞ্চি কেটে বলল, ওইলো ওইলো, একটা বললেই ওইলো। আর আমি জানি আপনি মুখে ফর্সা হওয়ার ক্রিম লাগান। আপনি আমারে বললেন না তো। আমিও দেখা নিমো আপনি এসে আফারে কেমনে বিবাহ করেন। তাফসির বিয়ে ভাঙার জন্য বেশ কয়েকটা প্ল্যান করলো, কিন্তু পর মুহূর্তেই আবার নিজেই প্ল্যানগুলো ক্যান্সেল করে দিল। এইভাবে হবে না, তাকে অন্য কিছু করে বিয়ে ভাঙতে হবে। তাই সবশেষে তাফসির এই সিদ্ধান্ত যে সে মাহফুজকে খুন করবে। কিন্তু কথা হচ্ছে, খুন করবেটা কিভাবে? সেটাই ভাবছিল বসে বসে, তখনই শেফালির আগমন তাফসিরের ঘরে। ভাইজান গো। তাফসির বিরক্ত নিয়ে জবাব দিল, উফ, ডিস্টার্ব করো না তো, যাও। ভাইজান গো, আপনার বউরে যে আরেক পোলা বিবাহ কইরা নিয়ে যায় তা সে আপনি কিছু বলবেন না? বলবো মানে আমি খুন করবো তাকে? ওরে আল্লাহ, কি বলতাছেন এইগুলা? খুন করলে তো পুলিশ আইসা আপনারে জেলে নিয়ে যাইব গা, তখন কি হইব? তাফসির আরো শক্তভাবে বলল, জেলে যেতে হলে তাই যাব। ভাইজান গো, যদি অনুমতি দেন তাইলে আমি একখান কথা বলি। তাফসির গম্ভীর গলায় বলল, হ্যাঁ বলো। ভাইজান, আপনি হইলেন এই বাড়ির একমাত্র গোলা। আপনার কিছু হইলে খালাম্মা খালুজানের কি হইব? আপনি যদি বলেন তাইলে আমি একটা বুদ্ধি দেবার পারি। তাফসির উৎসাহ নিয়ে বলল, বলো বলো, কি বুদ্ধি? কাজে আসবো একটু পরেই, বুঝছেন? হুমম। শেফালি আঁচলের গিট্টো থেকে কিছু একটা খুলতে লাগলো। তাফসির খুব মনোযোগ সহকারে তা দেখছে। শেফালি একগাল হেসে বলল, একটুখানি মিশাইয়া দিলেই কেল্লা হতে। মানে? কাজী সাহেবরে আর বিয়া পড়ানের লিগা খুঁজা পাওন যাইব না। কিন্তু কিসের সাথে মিশিয়ে দিবে? চায় লগে। শেফালি খিলখিলিয়ে হাসতে শুরু করেছে। তাফসির কিছুক্ষণ তাকিয়ে রইল শেফালির দিকে, তারপর নিজেও তার মিলিয়ে হো হো করে হেসে উঠল। শেফালি মনে মনে বলল, আমারে ফর্সা হওয়ার ক্রিমের কথা না বইলা কি ভুল যে করছেন এইটা এখন টের পাইবেন। আপনি হইলেন এখন থেকে খারাপ ভাইজান। পার্লার থেকে লোক এসে এশাকে খুব সুন্দর করে সাজিয়ে গিয়েছে। এশা আজ লাল পাড়ের গোল্ডেন কাতান শাড়ি পরেছে, গা ভরতি ভারী গহনা।
ঈশা সোফায় বসে আছে, মনে হচ্ছে কোনো লক্ষ্মী প্রতিমা বসে আছে। তাফসির ড্রয়িং রুমে প্রবেশ করতেই ঈশাকে দেখে ভীষণ খেল। ঈশার পাশেই মাহফুজ মুখে রুমাল ধরে বসে আছে আর একটু পর পর লাজুক হাসি দিচ্ছে। মাহফুজকে দেখেই যেন মনে হলো কেউ তাফসিরের শরীরে আগুন লাগিয়ে দিয়েছে। তাফসির অগ্নিদৃষ্টি নিয়ে মাহফুজের দিকে তাকিয়ে রইল। ঈশা তাফসিরের দিকে নজর যেতেই বলল, ভাইয়া আপনি এসেছেন, আসুন আসুন, বিয়ে শেষে অবশ্যই মিষ্টি মুখ করে যাবেন। শায়লা বেগম ঈশার পাশে বসেই রুমালে কাজ করছে খুব মনোযোগ দিয়ে। সে এবার মুখ তুলে তাকিয়ে তাফসিরের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল, বাবা শুনো, আমি বলেছি মেয়ের দেনমোহর 50 লক্ষ টাকা দিতে হবে। ঠিক আছে না বাবার টাকার অঙ্কটা? ইকরা পাশেই দাঁড়িয়েছিল। সে বলল, বুঝেছিস ভাই, মাহফুজ সাহেব আমাদের মাটির মানুষ। সে ঈশাকে 50 লক্ষ টাকা দেনমোহর দিয়ে বিয়ে করতে রাজি। তাফসির মনে মনে বলল, একবার কাজী পালিয়ে যাক, তারপরেই মাহফুজের বিয়ে করার শখ আমি মিটাচ্ছি। বেটা বুঝবি তখন কত ধানে কত চাল। তাফসির সবার উদ্দেশ্যে শুধু মৃদু হাসল। অন্যদিকে হোসনে আরা বেগম এতদিন কিছু বলেনি, তবে আজ আর এইগুলো চোখের সামনে দেখে সহ্য হচ্ছে না তার। হাজার হোক ঈশা তার একমাত্র ছেলের বউ। বিয়েটা যেভাবেই হোক না কেন ছেলের বউ তো। তার ছেলের বউকে তারই চোখের সামনে দিয়ে অন্য কেউ বিয়ে করে নিয়ে যাচ্ছে আর সে কিছুই বলতে পারছে না। সে অগ্নিদৃষ্টি নিয়ে তোফায়েল আহমেদের দিকে তাকিয়ে রইল। তোফায়েল আহমেদ এই পর্যায়ে এসে খবরের কাগজ থেকে মুখ তুলে বললেন, কাজী সাহেব, তাহলে এবার শুভ কাজ শুরু করা যাক। কাজী সাহেব মৃদু হেসে জবাব দিল, অবশ্যই। শেফালি চা হাতে দৌড়ে এসে বলল, কাজী সাহেব দাঁড়ান দাঁড়ান। কাজী সাহেব বসা থেকে দাঁড়িয়ে গেল। শেফালি বিরক্ত হয়ে বলল, আরে আমি আপনার এই দাঁড়ানোর কথা বলি নাই। বিবাহের কাজ শুরু করার আগে ধরেন এই চাঁদা খায় নেন, তারপর ঠান্ডা মাথায় বিবাহ করান। তোফায়েল আহমেদ বললেন, চা পরে খাওয়া যাবে, আগে বিয়ে পড়ানো হোক। শেফালি চিৎকার করে ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, না না, তাইলে সর্বনাশ হয়ে যাইব। সবাই অবাক হয়ে শেফালির দিকে তাকালো। সবার চোখে বিস্ময়। তাফসির তাড়াতাড়ি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলল, শেফালি আপা বোধ হয় চা ঠান্ডা হয়ে যাওয়ার কথা বলতে যাচ্ছে। বেচারি কষ্ট করে এত যত্ন করে চা বানিয়ে আনলো তো। শেফালি ধরা খেতে খেতেও বেঁচে গিয়ে তাফসিরের সাথে তাল মেলালো। ও ভাইজান একদম ঠিক বলছে। কাজী সাহেব নেন চা রাখান। ঈশা বলল, না, বিয়ের কাজ আগে শুরু করুন। চা ঠান্ডা হলেও সমস্যা নেই, কাজী সাহেব ঠান্ডা চা খাবে, তাই না কাজী সাহেব? অবশ্যই অবশ্যই, তোফায়েল আহমেদ বললেন। তাহলে আর দেরি কেন, শুরু করুন। তাফসির অসহায় দৃষ্টিতে শেফালির দিকে তাকালো। শেফালি ঠাস করে ফ্লোরে বসে পড়ল। কপাল চাপড়িয়ে বিলাপের সুরে কাঁদতে লাগলো। এইটা কি ওই লোক? ওহাল লাগো। ইকরা কাজী সাহেবের উদ্দেশ্যে বলল, আপনি থামলেন কেন? বিয়ে পড়ান। চোখের সামনে নিজের স্ত্রীকে অন্য কেউ বিয়ে করে নিবে আর তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, সেটা কিছুতেই সম্ভব নয়। তাই আর কোনো উপায় না পেয়ে সেই মুহূর্তেই বাড়ি থেকে বেরিয়ে এসেছে তাফসির। আজ জীবনের সবকিছুই যেন অর্থহীন মনে হচ্ছে তাফসিরের কাছে। মনে হচ্ছে জীবনটা বোধহয় এখানেই থমকে যাচ্ছে। তাফসির রাস্তা দিয়ে উদ্দেশ্যহীন ভাবে হেঁটে চলেছে। আজ জীবনের কোনো উদ্দেশ্যই যেন খুঁজে পাচ্ছে না। নিজের উপরে বড্ড রাগ হচ্ছে, আজ এত কিছুর পিছনে তারই অবহেলা রয়েছে। ঈশাকে প্রতিটা মুহূর্তেই অবহেলা করেছে সে। কিন্তু ঈশা তো তাকে ভালোবাসে। তাহলে ঈশা কেন তাকে ছেড়ে ওই মাহফুজকে বিয়ে করে নিল? কেন? না আজই কেন, কোনো উত্তর তাফসিরের জানা নেই। কারণ তা জানতে বড্ড বেশি দেরি করে ফেলেছে তাফসির। তাফসির হাঁটতে হাঁটতে হঠাৎ থমকে দাঁড়ালো। চোখ গেল দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের দিকে, তার উপর এক কিবলি। ওই আগুনের মতো তাফসিরের চোখও যেন অগ্নিদৃষ্টি ধারণ করেছে, বুকের ভিতর জ্বলছে দাউ দাউ করে আগুন। এই আগুন হয়তো আর কখনোই নেভানো যাবে না। কে নেভাবে এই আগুন? যার নেভানোর ক্ষমতা রয়েছে সে তো আজ অন্যের স্ত্রী।
চায়ের দোকানদার হাশেম চাচার ডাকে তাফসির ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে এলো। তাফসির বাবা যে। হাশেম চাচার কথায় কান দিল না তাফসির। তাফসিরের চোখ গেল জ্বলন্ত চুলায় টকবগিয়ে ফুটতে থাকা পানির দিকে। এক দৃষ্টিতে সেখানেই তাকিয়ে রইল। আচ্ছা, জীবনটা তো এমন হওয়ার কথা ছিল না, তাহলে আজ কেন এমনটা হলো? এশাকে তো ভালোবাসি না আমি, এশার অন্য কারোর সাথে বিয়ে হলে আমার কি? হ্যাঁ হ্যাঁ, আমারই সবকিছু। আমার বউকে অন্য কেউ বিয়ে করে নিচ্ছে আর আমি তা সহ্য করব? কখনোই না। হ্যাঁ মানছি, বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি, কিন্তু যেভাবেই হোক বিয়েটা হয়েছিল। নিজের বউকে অন্য কেউ বিয়ে করছে, এখানে নিজের পার্সোনালিটির প্রশ্ন বলেও তো একটা কথা আছে। তাফসির নিজের মনের অজান্তেই হো হো করে হেসে উঠল। কিসব পাগলের বিলাপ বকছে সে, বিয়ে করে নিচ্ছে কোথায়? এতক্ষণে মনে হয় বিয়েটা হয়েও গিয়েছে। তাফসির নিজের মনকে প্রশ্ন করলো, আচ্ছা সে কি এশাকে ভালোবেসে ফেলেছে, নাকি নিজের বউকে অন্য কেউ বিয়ে করছে বলে ইগোতে পারছে? কোনটা? হাশেম চাচা অবাক হয়ে তাফসিরের দিকে তাকিয়ে আছে। সে মনে মনে ভাবছে, পোলাটা এমন কেন করতেছে? পাগলের মতো একা একাই হাসতাছে, আর দেখাও তো কিছু ভালা ঠেকতাছে না, ব্যাপারটা কি? সে আবারও বলল, তাফসির বাবা, বাবা গো তুমি ঠিক আছো? তাফসিরের এবার হুঁশ ফিরল। কিছুক্ষণ এক দৃষ্টিতে হাশেম চাচার দিকে তাকিয়ে রইল, তারপর পাশে থাকা বেঞ্চিতে বসতে বসতে বলল, জি চাচা, ঠিক আছি আমি। তোমারে দেখাই বোঝা যাইতাছে কিচ্ছু ঠিক নাই। তাফসির হাশেম চাচার কথার কোনো উত্তর দিল না, শুধু বলল, চাচা করা লিগার দিয়ে এক কাপ চা দাও তো, মাথাটা বড্ড ধরেছে। হাশেম চাচা এক কাপ চা এগিয়ে দিল। তাফসির চায়ে এক চুমুক দিয়ে বলতে লাগলো, চাচা আমার বউকে ওই বেটা ডাক্তার মাহফুজ বিয়ে করে নিয়ে গেল, আর আমি তা তাকিয়ে তাকিয়ে দেখলাম, কিছুই করতে পারলাম না। হাশেম চাচা হা করে তাকিয়ে রইল। তাফসির এইসব কি বলছে তার কোনো আগা মাথাও বুঝল না সে। তাফসির চায়ের কাপে চুমুক দিয়ে আবারও বলল, জানো তো চাচা, একবার ডিসিশন নিয়েছিলাম ওই বেটা মাহফুজকে খুন করব, কিন্তু আমি ব্যর্থ। তাই তো আমার বউ আজ অন্যের বউ। মেলা ভালোবাসো বউরে। হঠাৎ অন্য একজনের কাছ থেকে এই কথাটা শুনে যেন ঠিক বুকের বাম পাশে গিয়ে সূচের মতো বিঁধল। তাফসির চোখ বড় বড় করে তাকালো হাশেম চাচার দিকে। এতদিন যে এই কথাটা বারবার নিজের মনকে প্রশ্ন করেও সে কোনো উত্তর পায়নি, আজ হাশেম চাচার কথায় যেন মনটা হালকা হয়ে গেল। সব উত্তর আজ সে পেয়ে গেছে। তাফসির চায়ের কাপটা হাশেম চাচাকে এগিয়ে দিয়ে ঝটপট উঠে দাঁড়ালো। হাতে থাকা হাত ঘড়িতে তাকিয়ে একবার সময়টা দেখে নিল। এখনো বোধ হয় এসা বাড়িতেই আছে। এসা চলে যাওয়ার আগে মনের কথাটা জানাতে হবে। দিকে না তাকিয়ে রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। পুরো বাড়ি অন্ধকারে ছেয়ে আছে, এমনকি ফ্ল্যাটের দরজাটাও খোলা। তাফসির প্যান্টের পকেট হাতে মোবাইল বের করে টর্চ লাইট অন করলো। বাড়ির সবাই কোথায়? আর এশা? এশা কি তাহলে চলে গেছে? মনের কথাটাও তাহলে জানানো হলো না। দু চোখে অবাধ্য জল এসে ভিড় জমালো মুহূর্তেই। তাফসির নিজের ঘরে গিয়ে লাইটের সুইচ দিতেই চোখ গেল বিছানায় বসে থাকা নববধূ সাজে এশার দিকে। এশা তাফসিরকে দেখে মুচকি হেসে গুটি গুটি পায়ে তাফসিরের সামনে এসে দাঁড়ালো। তাফসির এখনো ভূত দেখার মতো স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। এশা একটু নিচু হয়ে ঝুঁকে তাফসিরকে সালাম করলো। তাফসির এশাকে শরীরের সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরে বলতে লাগলো, আই লাভ ইউ এশা, লাভ ইউ। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, ভীষণভাবে তোমাকে চাই আমি আমার জীবনে। কোনো কিছুর বিনিময়েও আমি তোমাকে হারাতে পারবো না। উফ, এভাবে কেউ চেপে ধরে মেরে ফেলবেন নাকি? তাফসির এবার এশাকে ছেড়ে দিয়ে দুপা পিছু হাঁটে দাঁড়ালো। এতক্ষণ যেন একটা ঘরের মাঝে ছিল। খেয়াল হলো এশাকে তো মাহফুজ বিয়ে করে নিয়ে গেছে, তাহলে সামনে দাঁড়িয়ে এটাকে। এশা মৃদু হেসে ড্রেসিং টেবিলের সামনে বসলো। আপন মনে হাতের ছুরি খুলতে খুলতে গান ধরল, প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলি ভাবনা পিছনে চাপ না, পাল তুলে দাও 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 দাও, প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয়ে দুলিল দুলিল দুলিল,
পাগল হে নাবিক, ভুলাও দিক বিদিক, পাল তুলে দাও 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 দাও। তাফসির গান শুনে যেন আরো বেশি ভড়কে গেল। আবার গানও গাইছে। মনে মনে বলল, এ ভূত ছাড়া আর কিছুই না। শরীরে সব শক্তি দিয়ে ভূ ভূ ভূত বলেই দৌড় লাগালো। শেফালি এতক্ষণ লুকিয়ে তাফসিরের রুমে কান পেতেছিল। ভূতের কথা শুনে সেও ভূত বলে তাফসিরের পিছনে দৌড় দিল। ওরে আল্লাহ গো, ওমা গো, ভূতকে কোথায় আছেন গো? সবাই হইচই শুনে ড্রয়িং রুমে হাজির হয়ে গেছে ইতিমধ্যে। যুবরান লাইট জেলে বলল, কোথায় ভূত? শেফালি লাফাতে লাফাতে গিয়ে রাসুকে ঝাপটে ধরে বলল, আপনি আমারে ছাড়বেন না। ভূত আইসা আপনারে নিয়ে গেলেও আমারে ছাড়বেন না। ইকরা প্রায় ঘুমিয়ে পড়েছিল। চিৎকার চেঁচামেচি শুনে চোখ ডলতে ডলতে এসে বলল, এই রাসুকে ভূতে নিয়ে গেলে তো সাথে তোকেও নিয়ে যাবে। যেভাবে জড়িয়ে ধরেছিস বেচারাকে, এভাবে আর কিছুক্ষণ থাকলেই ও দম বন্ধ হয়ে মরে যাবে। তোফায়েল আহমেদ ছেলের দিকে তাকিয়ে বলল, রাত দুপুরে আবার কোন নাটক শুরু করলি? তাফসিরকে সে গলা ঠিক করে বলল, সত্যি বলছি বাবা, ভূত এশার রূপ ধারণ করে আমার ঘরে ভূত এসেছে। যেন বাবা আবার গান গাইছে। তুই যে গাধাটা জানতাম, কিন্তু এত বড় পিএইচডি করা গাধা সেটা জানতাম না। এটা ভূত নয়, সত্যি এশা। মানেটা আমি বলছি তোমাকে। তাফসির ঘুরে দাঁড়াতেই দেখতে পেল এশার বাবা এহসান হককে। আঙ্কেল, আপনি আমেরিকা থেকে কখন ফিরলেন? যুবরান তাফসিরের পিঠ চাপড়ে বলল, শালাবাবু, তোমার শ্বশুর মশাইকে আজই আমি এয়ারপোর্ট থেকে ধরে সোজা এখানে নিয়ে এসেছি। তাফসির কিছুই বুঝতে পারল না। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। মাহফুজ এহসান হকের পাশে এসে দাঁড়ালো। এহসান হক বলতে শুরু করলো, মাহফুজ আমার বন্ধুর ছেলে। ওকে আমি পাঠিয়েছিলাম এই ড্রামাটা করার জন্য। যেদিন এসে আমাকে ফোন করে কান্নাকাটি করে বলল, ও তোমাকে ভালোবাসে, কিন্তু তুমি নাকি আমার মেয়েকে পাত্তাই দিচ্ছ না। আমি সেদিন ওর কথা তেমন একটা গুরুত্ব দেইনি। কিন্তু কিছুদিন পরই তোফায়েল ফোন করে জানালো, মেয়ে আমার অনেক বড় ব্লান্ডার করে ফেলেছে। মেয়ের সুখের দিকে তাকিয়ে ভাবলাম এখন আমাকেই কিছু একটা করতে হবে। তাই প্ল্যান করে ফেললাম কাটা দিয়ে কাটা তুলব। আর এই সব কিছুর পিছনে আমাকে সাহায্য করেছে তোফায়েল আর যুবরান। সবাই অবাক হয়ে তাকালো এহসান হকের দিকে। তাফসিরের মাথাটা যেন পুরো ফাঁকা হয়ে গিয়েছে। সে বিস্ময়ের সাথে বলল, তাহলে বিয়েটা? হ্যাঁ, বিয়েটা হয়েছে, তবে এশার সাথে নয়, তাইফার সাথে। তাইফার সাথে মাহফুজের বিয়ে ঠিক করা ছিল অনেক আগে থেকেই। তাইফা হেসে মাহফুজের পাশে এসে দাঁড়ালো। মাহফুজও মুচকি হেসে তাইফার হাত শক্ত করে ধরল। মাহফুজ তাফসিরকে উদ্দেশ্য করে বলল, সরি ব্রো, আমার মিষ্টি বোনটার জন্য এটুকু অভিনয় করতে আমি বাধ্য হয়েছি। শেফালি উঁচু গলায় বলে উঠল, সবই তো বুঝলাম, তয় আপনি কি হাজাকারিনী ডাক্তার নাকি এরা অভিনয় করছেন? মাহফুজ হেসে প্রত্যুত্তরে বলল, হ্যাঁ আমি ডাক্তার। হোসনে আরা বেগম এবার সবার উদ্দেশ্যে বললেন, হয়েছে হয়েছে, এবার সবাই যার যার ঘরে যাও। রাত প্রায় অর্ধেক হতে চলল। আগামীকাল সকালে আবার অনেক কাজ পড়ে রয়েছে, দুটো বিয়ের রিসিপশন বলে কথা। শেফালি আবার বলে উঠল, সবারই তো বিয়া হইল, আমারে আর রাসু ভাইরে যদি বিয়া করাই দিতেন। সবাই একসাথে বলে উঠল, হ্যাঁ। শেফালি লাজুক হেসে বলল, হয় আমিও এসা আপার মতো রাসু ভাইরে মেলা ভালোবাসি। এহসান হক বললেন, ঠিক আছে দিব, এখন ঘুমাতে যান। সবাই যার যার মতো করে ঘরে চলে গেল। যুবরান যাওয়ার আগে তাফসিরের পিঠে কয়েকবার চাপড়ে চোখ মেরে গেল। যুবরান ইকরার কানে কানে বলল, আরেকবার বাসর করলে কেমন হয় জানে না। ইকরা লজ্জায় মাথা নিচু করে বলল, টম। এহসান হক শায়লা বেগমের পাশে দাঁড়িয়ে বললেন, এই রুমালটা কি আমার জন্য? এই নিয়ে 48তম বার আমাকে ডিভোর্স দিলে। তাই এবার কি ডিসিশন ফাইনাল, নাকি প্রত্যেকবারের মতো এবার ওয়েটও করে নিবে? শায়লা বেগম এহসান হকের বুকে মাথা রেখে কান্না মিশ্রিত অভিমানী সুরে বলল, ভালোবাসি তো।
এহসান হুকো হাহা করে হেসে বাহুডোরে আবদ্ধ করে নিলেন তার প্রিয়তমাকে। তাফসির দূর থেকে দাঁড়িয়ে শ্বশুর শাশুড়ির অপূর্ব মিলন গাথা দেখে মনের অজান্তেই বলে উঠল, যেমন মা তেমনই মেয়ে। তাফসির নিজের ঘরে এসে থমকে দাঁড়ালো। শরীরে যেন একটা শীতল স্রোত বয়ে গেল। সামনে কে দাঁড়িয়ে আছে এটা? তাফসির চোখ কচলে আবার তাকালো। হ্যাঁ, এসাই তো। ব্ল্যাক স্লিভলেস ব্লাউজে ব্ল্যাক চিকন বর্ডারের সবুজ জর্জেটের শাড়ি পরে দাঁড়িয়ে আছে এশা। খোলা চুলগুলো সারা পিঠময় ছড়িয়ে রয়েছে। অপূর্ব সুন্দর দেখাচ্ছে এশাকে, তবে এতটা আবেদনময় দেখতে লাগছে যে তাফসির রীতিমতো বিষম খেলো এশাকে দেখে। এশা দরজা বন্ধ করে এসে বলল, একটা গান শুনবেন? বলেই গাইতে লাগলো, এক হো গায়ে হাম অটুম, হাম্মা 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 তহুর গায়ে নিনদেরে, হে হাম্মা এক হো গায়ে অটুম তহুর গায়ে নিনদেরে, ওর খানকে পায়েল মাস্তি মে তো কাঙ্গার। তাফসির চিৎকার করে বলল, স্লো, ইটস স্লো প্লিজ। এশা একটু কেঁপে উঠল ভয়। তাফসির এশার চারপাশে ঘুরতে ঘুরতে বলল, পাগলামোর সাথে অভিনয় কি বিএচজি করেছ? এশা মাথা নিচু করে রইল, কিছুই বলল না। তাফসির জোরে ধমক দিয়ে বলল, কি হলো বলো। এশা কেঁপে কেঁপে বলল, হ্যাঁ, জি, না মানে। তাফসির হঠাৎ করেই এশার কোমর জড়িয়ে ধরে নিজের সাথে চেপে ধরল। সামনে আসা চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলল, বড্ড জ্বালিয়েছ তুমি এতদিন আমাকে, আর আজ তো আমার নিঃশ্বাসই থেমে গিয়েছিল। আজ সবকিছুর শোধ তুলব সুদে আসলে। তাফসির এশার ঠোঁটের দিকে নিজের ঠোঁট এগিয়ে নিতেই এশা অজ্ঞান হয়ে গেল। তাফসির প্রথমে ভয় পেলেও পরে ঠিকই বুঝে নিয়েছে এশার অভিনয়। এশাকে কোলে উঠিয়ে নিয়ে বলল, এখনই এই বেলকনি দিয়ে নিচে ফেলে দিব। তাফসির দু কদমে গিয়ে যেতেই এশা আটকে উঠে বলল, এই সরি, সরি প্লিজ, ফেলে দিও না। তাফসির এশার মুখে তুমি ডাক শুনে মুচকি হেসে বলল, পাগলামো, তাই না? পাগলামো করা হচ্ছিল এতদিন, আজ আমি দেখাবো পাগলামো কাকে বলে, কত প্রকার ও কি কি। পাগলামির ভাব সম্প্রসারণ করে দেখাবো আজ। আজ আমার হাত থেকে নিস্তার নেই তোমার। এশা লাজুক হেসে দু হাতে তাফসিরের গলা জড়িয়ে ধরল। তাফসির বিছানার দিকে এগিয়ে যেতে যেতে একটা গানের অন্তরা গাইতে শুরু করলো। বৃহস্পতির বলয় ঘিরে শনিতে আজ আমি পৌঁছে গেছি, তোমার প্রেমে পাগল হয়ে পাগলামির ভাব সম্প্রসারণ করেছি। সমাপ্ত।